আসসালামাইকুম ভাইয়া, আবার চলে এসেছি আমাদের অনুশীলনীর নতুন একটা চ্যাপ্টার নিয়ে। আজকে আমরা পড়বো পরিবেশ রসায়ন, ঠিক আছে? আচ্ছা, পরিবেশ রসায়নের ক্লাসটা আমাদের অনেক আগেই হয়ে গেছিলো, ঠিক আছে? কিছু ঝামেলার জন্য অনেক পরেই না হচ্ছে, তো আমি আশা করবো তোমরা সবাই মোটামুটি পারো, তাই না? আচ্ছা, দেখো পরিবেশ রসায়নে আমরা আজকে তোমরা যারা যারা আছো তারা সবাই জয়েন হয়ে যাও, আর দ্রুত তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দেবে, ঠিক আছে? আজকে আমরা একটু আর্লিয়ারই শুরু করার ট্রাই করি, চলো। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, এখনো তোমরা কেউ আসো নাই? একটু আমাকে শোনা গেলে আমাকে একটু বলো, ভাইয়া শুনতে পাচ্ছি, তাহলে আমি ক্লাসটা শুরু করে দেবো। হ্যাঁ, আচ্ছা, আমাদের মোটামুটি কিন্তু আমাদের অ্যাডমিশন যে প্রসেসটা, ঠিক আছে, খুব তাড়াতাড়ি চলে আসতেছে, তাই না? আমাদের খুব বেশি সময় নাই। তো এখন আমরা যা বছর থ্রুলি হচ্ছে, এখন ভালো একটু রিভিশন করার ট্রাই করবো, ঠিক আছে? তোমাদের যাদের যাদের সিলেবাস শেষ হয়ে যাবে, এটা খুবই ভালো কথা, ঠিক আছে? আমরাই শেষ করে দেবো। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, এখন শোনা যাচ্ছে, এখন আমার এখানে কমেন্ট আসতেছে, ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আমিও ভালো আছি, আশা করি তোমরা সবাই ভালো আছো, ঠিক আছে? আজকে আমরা পরিবেশ রসায়ন নিয়ে একটু আলোচনা করবো, তাইলে আমরা প্রথমে আমরা কোশ্চেনের মধ্যে চলে যাই। তোমরা যা যা ফ্রেন্ড আছো তাদেরকে একটু মেনশন করে দাও, হ্যাঁ, খুব দ্রুত। আচ্ছা, দেখো এখানে পরিবেশ রসায়ন নিয়ে আমরা আলোচনা করবো আজকে। প্রথমে বলা আছে, দেখো এখানে আমরা পরিবেশ রসায়ন বলতে কি বুঝবো, আমরা পরিবেশ নিয়ে আলোচনা করবো। তাহলে পরিবেশ বলতে আমরা কি বুঝি বলতো? আমাদের ভূপৃষ্ঠ থেকে 500 কিলোমিটার পর্যন্ত যতগুলো আছে, ঠিক আছে, ভূপৃষ্ঠ থেকে 500 কিলোমিটার পর্যন্ত যতটুকু পরিবেশ সেটাকে আমরা পরিবেশ রসায়ন বলি, ঠিক আছে? পরিবেশ বলবো, তাহলে পরিবেশের বায়ুমণ্ডলের অংশগুলা 0 থেকে 500 কিলোমিটারগুলো আমরা কতগুলো লেয়ারে ভাগ করে থাকি। কি কি লেয়ার আছে বলতো? প্রথমটা আছে ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, তাই না? এগুলা লেয়ার আছে, আমরা জানি। এই লেয়ারগুলোকে আমরা যদি বিস্তৃতি করি, কতগুলো আমরা হচ্ছে যে, দেখো আমরা শুধু কি মনে রাখবো, 15, 50, 85, 500। তাহলে 15 কিলোমিটার পর্যন্ত ট্রোপোস্ফিয়ার, 550 কিলোমিটার স্ট্র্যাটো, আর মেসোস্ফিয়ার হচ্ছে 85 কিলোমিটার পর্যন্ত, থার্মো হচ্ছে যে 500 কিলোমিটার পর্যন্ত। আমাদের এগুলোকে আমরা ভাগ করবো। দেখো প্রত্যেকটা লেয়ারের কিছু বৈশিষ্ট্য আছে, কিন্তু কিছু সিগনিফিকেন্ট কাজ করে থাকে। আমরা যদি বলি ট্রোপোস্ফিয়ার, এটাকে আমরা ক্ষুব্ধ অঞ্চল বলে থাকি। কেন বলে থাকি? এখানে যে ঝড় ঝঞ্ঝাট যা কিছু আছে সব কিছু এই লেয়ারটার মধ্যে হয়ে থাকে, তাই এটাকে আমরা ক্ষুব্ধ অঞ্চল বলি। হ্যাঁ, আর এটাকে এই লেয়ারের মধ্যে বিমান চলাচল করে, ঠিক আছে? সাধারণ যে বিমানগুলো আছে সেগুলো চলাচল করে। যদি বলা হয় জেট বিমান, হ্যাঁ, জেট বিমান চলাচল করে স্ট্র্যাটোস্ফিয়ারে, ঠিক আছে? স্ট্র্যাটোস্ফিয়ারকে আমরা শান্তমণ্ডল বলি, ঠিক আছে? এই শান্তমণ্ডল, এখানে জেট বিমান যাবে, আর হচ্ছে ওজনের একটা লেয়ার থাকে। ওজন লেয়ারটা কই থাকে বলতো? স্ট্র্যাটোস্ফিয়ারে থাকে। আচ্ছা, মেসোস্ফিয়ারকে আমরা বলি সবচেয়ে শীতলতম অংশ, ঠিক আছে? আমরা যত উপরে যাব মেসোস্ফিয়ারের একদম সর্বোচ্চ উচ্চতায় তার টেম্পারেচার কত থাকে? -93 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে? তাই এটাকে আমরা শীতলতম অঞ্চল বলি। আর থার্মোস্ফিয়ার সবচেয়ে উষ্ণতম অঞ্চল, এখানে সবচেয়ে উষ্ণতা পাওয়া যায়, ঠিক আছে? সবচেয়ে উষ্ণ এই অঞ্চলে পাওয়া যায়। এখানে টেম্পারেচার কত থাকে? 1727 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, এগুলো মোটামুটি বেসিক কনসেপ্ট আমরা জানবো। আমরা জানি ভূপৃষ্ঠ থেকে যত উপরে যাওয়া যায়, ঠিক আছে, ভূপৃষ্ঠ থেকে যত উপরে যাব তার কি হবে? চাপ, ঠিক আছে? চাপ হচ্ছে কমতে থাকবে। তো যত আমরা হচ্ছে যে উপরে যাব, দেখো 0 থেকে যত উপরে যাবো চাপ তত কমতে থাকবে, চাপ সব জায়গায় কমতে থাকবে, ঠিক আছে? তাপমাত্রার ক্ষেত্রে ব্যতিক্রম হয়ে থাকে। আমরা যখন ট্রোপোস্ফিয়ার নিয়ে আলোচনা করবো, ট্রোপোস্ফিয়ারে আমরা 0 থেকে 15 কিলোমিটার যত উপরে যাব তাপমাত্রা কি কমতে থাকবে, ঠিক আছে? তারপর 15 থেকে 50 কিলোমিটার স্ট্র্যাটোস্ফিয়ারে তখন কি হয়? তাপমাত্রা বাড়তে থাকে, ঠিক আছে? একবার তাপমাত্রা কমবে, আরেকবার বাড়বে, আরেকবার কমবে, আরেকবার বাড়বে, ঠিক আছে? এমসিকিউর জন্য মোটামুটি আমরা এটা পড়লেই হয়েছে। তাহলে এখন দেখো কোশ্চেনে কি আছে, বলা আছে মেসোস্ফিয়ারের, এই মেসোস্ফিয়ারের উচ্চতা কত কিলোমিটার? বলতো মেসোস্ফিয়ারের উচ্চতা কত? 50 থেকে 85। তাহলে 50 থেকে 85 এই রেঞ্জের মধ্যে কাছাকাছি যেটা হবে সেটাই অ্যান্সার হবে, 50 থেকে 100 কিলোমিটার। ওকে, আচ্ছা পরেরটা আমরা যাই। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম ইব্রাহিম খলিল। আচ্ছা, কিছু কিছু মানুষ আছে না, দেখলে মনে হয় যেন অনেক খুব ভালো লাগে, ঠিক আছে? ইব্রাহিম খলিলের ছেলেটা হচ্ছে এরকম, দেখলেই মনে হয় যেন খুব ভালো লাগে ছেলেটাকে দেখলে, বুঝছো? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ইব্রাহিম খলিল অসাধারণ কেমিস্ট্রি ক্লাস নেই, তোমরা হচ্ছে কেমিস্ট্রি 360 যারা ক্লাস করছো তারা ঠিক বলতে পারবা, তাই না? আচ্ছা, দেখো এখানে বলা আছে বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ার স্তরের প্রধান উপাদান। আচ্ছা, মনে রাখবা প্রথম যে 3টা লেয়ার পড়ছি আমরা, ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, এই 3টা লেয়ারকে আমরা বলি হোমোস্ফিয়ার, ঠিক আছে? 3টা লেয়ারকে আমরা কি বলি? হোমোস্ফিয়ার বলি। কেন হোমোস্ফিয়ার বলা হয়? হোমোস্ফিয়ার বলি এই প্রথম 3টা লেয়ারকে আমরা হোমোস্ফিয়ার বলি। হোমোস্ফিয়ার কাকে বলা হয়? এখানে হচ্ছে সমসত্ব মিশ্রণ থাকে, মানে যে কোনো অঞ্চল থেকে তুমি যেটাই কালেক্ট করবা তার পরিমাণটা সমান থাকে। হোমোস্ফিয়ার মানে সমসত্ব বলতে কি বোঝায়? মনে করো এটা একটা গ্লাস আছে, ঠিক আছে? এই গ্লাসটার মধ্যে আমরা কি চিনি শরবত নিচ্ছি, পানিটা আছে, পানির মধ্যে আমরা কি চিনি দিলাম, তাহলে এটা কি বলে? একটা শরবত। শরবতে তুমি দেখা যেই জায়গা থেকে তুমি একটু নিয়ে নাও, ঠিক আছে, এই জায়গায় মিষ্টতার পরিমাণ একই থাকবে, মানে চিনিটা সমানভাবে কি মিক্সড হয়ে গেছে। এটাকে আমরা বলি হোমোস্ফিয়ার বা সমসত্ব মিশ্রণ, ঠিক আছে? অসমসত্ব কাকে বলবো বলো তো?
তুমি একটা গ্লাস নিলা, গ্লাসের মধ্যে পানি দিলা, পানির মধ্যে তুমি বালু ঢুকাই দিলা, তাহলে বালু কি একটা এটা কি হবে, বালুর একটা পদক্ষেপ পড়বে, ঠিক আছে। তুমি একবার এই অঞ্চলে বালুর যে পার্সেন্টেজ থাকবে, এই অঞ্চলে বায়ুর পার্সেন্টেজটা কি হবে, কমে যাবে, ঠিক আছে। এটাকে আমরা বলি হেটেরোস্ফিয়ার বা অসমসত্ব মিশ্রণ বলবো, ঠিক আছে। তাহলে হোমোস্ফিয়ার কি, প্রথম যে তিনটা লেয়ার আছে কি কি আছে বলতো, ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার আর মেসোস্ফিয়ার। এই তিনটা লেয়ারের মধ্যে প্রত্যেকটা জায়গায় সমান অনুপাতে কি থাকবে, গ্যাসগুলো থাকবে, ঠিক আছে। হোমোস্ফিয়ারে যদি আমরা মুখ্য উপাদান চিন্তা করি, তোমার বইয়ের মধ্যে দেওয়া আছে, ঠিক আছে। মুখ্য উপাদান তুমি দেখবা দুইটা জিনিস দেওয়া আছে, নাইট্রোজেন সবচেয়ে বেশি থাকে, তারপর থাকে অক্সিজেন, ঠিক আছে, নাইট্রোজেন এবং অক্সিজেন। আর হচ্ছে যে প্রধান উপাদান কোনটি, তাহলে দেখো এখানে কি আছে বলতো, অক্সিজেন আছে, আমরা কোনটা দেখাবো, অক্সিজেন দেখাবো। আচ্ছা, এটা তো স্ট্র্যাটোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ারের প্রধান উপাদান, তাই না? আচ্ছা, এটা একটু বইয়ের মধ্যে অ্যান্সারে দেখো, আমরা একটু খানিকটার মধ্যে যাই। দেখো স্ট্র্যাটোস্ফিয়ারে, এই যে স্ট্র্যাটোস্ফিয়ারের লেয়ারের মধ্যে একটা ওজোন লেয়ার থাকে, তো তাই আমরা এর উপাদান বলছি কি, আচ্ছা ভাই, যদি প্রধান উপাদান থাকে তুমি অক্সিজেন লাগাবা, ঠিক আছে। প্রধান উপাদানের মুখ্য উপাদান আমরা পড়ছি নাইট্রোজেন আর অক্সিজেন পড়ছি, কিন্তু তোমার বইয়ের মধ্যে অ্যান্সারে ভুলবশত কি দেওয়া বলতো, ওজোন দেওয়া, ঠিক আছে। এখন আসল জিনিসটা জেনে নিবা, ঠিক আছে, এটাকে আমরা অক্সিজেন বলবো। আচ্ছা, এরপর চলে আসি পরবর্তী কোয়েশ্চেন, ঠিক আছে। পরবর্তী কোয়েশ্চেন বলা আছে বায়ুমণ্ডলের হোমোস্ফিয়ারের নিচে কোনটি থাকে না। ওই যে হোমোস্ফিয়ারে আমি উপাদান পড়ছি, মুখ্য উপাদানে কি কি পড়ছি বলতো, মুখ্য উপাদানে পড়ছি আমরা অক্সিজেন থাকে, আর থাকে নাইট্রোজেন থাকে। আর গৌণ উপাদান তুমি ভালো করে ওইটা দেখবা, গৌণ উপাদান কি কি থাকে, ঠিক আছে। তোমার বইয়ের মধ্যে লেখা আছে গৌণ উপাদান কোনগুলো আছে, একটু মনে রাখবা, ঠিক আছে। তিনের অ্যান্সার হবে মিথেন, ঠিক আছে। কোনটি থাকে না, মিথেন থাকে না। আমরা দেখবো এই মুখ্য উপাদানের মধ্যে আর্গনও থাকে, গৌণ উপাদানের মধ্যে আর্গন থাকে, মুখ্য উপাদানের অক্সিজেন, আর অক্সিজেনে থাকে কি হলো, গৌণ উপাদানে থাকে, ঠিক আছে। আচ্ছা, ওইটা নিয়ে কনফিউশন। আচ্ছা, স্ট্র্যাটোস্ফিয়ার স্তরের প্রধান উপাদান কোনটি? ভাইয়া, উপাদানের কথা যখন বলা আছে দেখবা হচ্ছে যে মুখ্য মানে হচ্ছে যে হোমোস্ফিয়ারের মধ্যে কিন্তু ওজনের কথা উল্লেখ নাই, ঠিক আছে। এখন তোমরা যদি এটা বইয়ের অনুযায়ী দাগাইতে চাও তাহলে ওজনই দাগাবা, ঠিক আছে, ওজন দাগাইতে পারো, ঠিক আছে। বইয়ের অ্যান্সারে কিন্তু ওজন দেওয়া আছে, বললামই তো বইয়ের অ্যান্সারে ওজন দেওয়া। আর যদি মনে করো তুমি এটা সঠিক অ্যান্সার জানতে চাও, সঠিক অ্যান্সার হচ্ছে যে অক্সিজেন হবে, ঠিক আছে। তোমরা ওজনই দাগাও, ঠিক আছে। যেহেতু বইয়ের মধ্যে একটু কোয়েশ্চেন আছে, ভুল আছে, তুমি এটা ওজন দাগাও, এটা একটু কনফিউজিং আছে, ঠিক আছে, ওজন দাগাও। আচ্ছা, এরপরে যাই আমরা, বলা আছে বায়ুমণ্ডলের কোন স্তরের তাপমাত্রা সবচেয়ে বেশি। তোমাকে আমি বলছি সবচেয়ে উষ্ণতম অঞ্চল কোনটা বলি, থার্মোস্ফিয়ার, ঠিক আছে। থার্মোস্ফিয়ার বা আয়োনোস্ফিয়ার, এটাকে বলা হয় থার্মোস্ফিয়ার বা আয়োনোস্ফিয়ার, সবচেয়ে উষ্ণতম অঞ্চল। ওকে, এরপরটাতে আমরা যাই। আচ্ছা, দেওয়া আছে বায়ুমণ্ডলের শীতলতম অঞ্চল। শীতলতম অঞ্চল হচ্ছে মেসোস্ফিয়ার, শীতলতম অঞ্চল হচ্ছে মেসোস্ফিয়ার। এখানে টেম্পারেচার -93°C পর্যন্ত থাকে, সবচেয়ে শীতলতম অংশ হবে, ঠিক আছে। এরপরে কোয়েশ্চেন আমি দেখি, বলা আছে ওজোন স্তর বায়ুমণ্ডলের কোন অঞ্চলে থাকে। আমরা পড়াইছি তাই না, ওজোন স্তর হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার, 2 নম্বর যে লেয়ারটা আছে সেটার মধ্যে ওজোন স্তর থাকে, তাহলে কি হবে, স্ট্র্যাটোস্ফিয়ার হবে, এটা হবে স্ট্র্যাটোস্ফিয়ার। ওকে, আচ্ছা, এরপর আমরা যাই পরের কোয়েশ্চেনে কি বলা আছে বলতো, বায়ুমণ্ডলের কোন অঞ্চলে ঝড় ঝঞ্ঝাটের উৎপত্তি হয়। আমি তোমাকে বলছি সবচেয়ে ক্ষুব্ধ অঞ্চল কোনটা, ট্রোপোস্ফিয়ার। ট্রোপোস্ফিয়ারে ঝড় ঝঞ্ঝাট যা ইচ্ছা হয় সব কিছু হবে, তাহলে প্রথম যে লেয়ারটা আছে সেটা কি হবে, ঝড় ঝঞ্ঝাট হয়ে থাকবে, ঠিক আছে, ঝড় হয়ে থাকবে। এরপরে কোয়েশ্চেন আছে, এগুলো সব এমসিকিউর মতো, ঠিক আছে। সাইক্লোন তৈরি করার জন্য, ঠিক আছে, সাইক্লোন তৈরি করার জন্য সাগরের পানির তাপমাত্রা কত হতে হবে। এটা আমরা একদম এমসিকিউ পড়ছি, 27°C অথবা এটাকে বলি 80°F, ঠিক আছে। 80°F অথবা 27°C কি হয় বলতো, সাইক্লোন তৈরি হয়ে থাকে। ওকে, আচ্ছা, এখন বলা আছে নিচের কোন সমীকরণটি বয়েলের সূত্র সমর্থন করে। আচ্ছা, বয়েলের সূত্রের মধ্যে আমরা পড়ছি, বয়েলের সূত্রের মধ্যে আমরা কি পড়ছি বলতো, এখানে হচ্ছে যে কি তাপমাত্রা, ঠিক আছে, টি হচ্ছে যে কি থাকে, কনস্ট্যান্ট থাকে। তাহলে আমরা এমন একটা সমীকরণ নিব যেটার মধ্যে কি টি থাকবে না, ঠিক আছে। যেমন দেখো এখানে কি আছে, P1V1 = P2V2, এটা হচ্ছে যে বয়েলের সূত্র, ঠিক আছে। আচ্ছা, এটা সূত্র, এটা কিন্তু ভুল দেওয়া আছে সম্পর্ক। ওকে, এরপর আমরা চলে যাই। এরপরে কোয়েশ্চেনে বলা আছে পার্শ্বের লেখচিত্রটি। তাহলে আমাদের এখানে একটা লেখচিত্র দেওয়া আছে, এই লেখচিত্র অনুযায়ী আমরা বের করবো কোন সূত্রের জন্য প্রযোজ্য। এইগুলো কোয়েশ্চেন যখন আসবে তখন তুমি দেখবা এক্স অক্ষ বরাবর এবং ওয়াই অক্ষ বরাবর কি চলক রাশি দেওয়া আছে, ঠিক আছে। দেখো এক্স অক্ষ বরাবর দেওয়া আছে পি এবং ওয়াই অক্ষ বরাবর দেওয়া আছে পিভি। তাহলে বলো এই যে আমরা যে আদর্শ সমীকরণ পড়ছিলাম, আদর্শ সমীকরণ কি পড়ছিলাম, পিভি = NRT, এটার মধ্যে কোনটা অনুপস্থিত আছে বলতো, টিটা অনুপস্থিত আছে না। যেহেতু টি অনুপস্থিত আছে
মানে কি এই লেখচিত্রের মধ্যে টিটা হচ্ছে যে ধ্রুবক আছে, তাহলে টি ধ্রুবক থাকলে সেটাকে কি বলা হয়, বয়েলের সূত্র। তাহলে এখানে এইগুলোর মধ্যে যেটা অ্যাবসেন্ট থাকবে সেটাকে আমরা বলবো উষ্ণতাপ, ঠিক আছে। তাহলে এটা কি হবে বলতো, এটা বয়েলের সূত্র হবে, ঠিক আছে। যেহেতু এখানে টি নাই, টি তাহলে কি আছে, কনস্ট্যান্ট আছে। আচ্ছা, এরপরে কোয়েশ্চেন বলা আছে পার্শ্ব লেখচিত্রে কোনটি সমর্থন করে। আগের মতো দেখো এক্স অক্ষ বরাবর কি দেওয়া আছে, ভি দেওয়া আছে, পি আর ওয়াই অক্ষ বরাবর পি দেওয়া আছে, তাহলে পি আর বি দেওয়া আছে, কি নাই বলো তো, টি নাই, তাহলে টি হবে ধ্রুবক। টি ধ্রুবক মানে কি, বয়েলের সূত্র, ঠিক আছে, বয়েলের সূত্র। এরপরে কোয়েশ্চেন বলা আছে, এই খোদা, পার্শ্ব লেখচিত্রে কোন গ্যাস সমর্থন করে। এখানে এখানে ভি দেওয়া আছে আর এদিকে মনে হয় কি দেওয়া আছে, 1/p মনে হয় দেওয়া, কি ধরো বইটা একটু দেখি, এটা হচ্ছে যে 12 নম্বর, হ্যাঁ 1/p দেওয়া আছে, ঠিক আছে, বা পি ইনভার্স দেওয়া আছে। এখানে কি দেওয়া আছে, পি ইনভার্স দেওয়া আছে। তুমি বলো এখানে কি দেওয়া আছে, পি আছে, ভি দেওয়া আছে, কি নাই, টি নাই, তাহলে এটা কি বয়েলের সূত্র। এটা কি সূত্র বলতো, বয়েলের সূত্র। আরেকটা জিনিস দেখবা, এই লেখচিত্রের ভেতরে কি দেওয়া আছে, ভেতরে T1 দেওয়া আছে, T2 দেওয়া আছে, তার মানে কি T1 T2 সবগুলা সমান আছে, ঠিক আছে। তাহলে এটা অ্যান্সারটা কি হবে বলতো, বয়েলের সূত্র, টি ধ্রুবক, ঠিক আছে। এগুলো কি দেখা যাচ্ছে, হ্যাঁ লেখাগুলা। আচ্ছা, এরপরটাতে আমরা যাই। এরপরে বলা আছে দেখো উদ্দীপকের লেখচিত্র কোন সূত্র সমর্থন করে। এখন দেখো এখানে কি দেওয়া আছে, ভি দেওয়া আছে, টি দেওয়া আছে, তাহলে কি দেওয়া নাই বলতো, পি দেওয়া নাই, ঠিক আছে। যেহেতু পি দেওয়া নাই, পি এর জন্য কি বলতো, পি এর জন্য হচ্ছে যে 13, আচ্ছা এটা তো চার্লস হবে, চাপ মানে চার্লস, ঠিক আছে, চাপ মানে চার্লস। চাপ যদি ধ্রুব থাকে সেটা হচ্ছে যে চার্লসের সূত্র, ঠিক আছে, চার্লসের সূত্র। আচ্ছা, এরপরটাতে আমরা যাই। হ্যাঁ, চাপ চার্লস চচদের মনে রাখতাম আমি, ঠিক আছে। এরপরে কোয়েশ্চেনে যাই আমরা, কি বলা আছে এখানে, কোনটি পরম শূন্য তাপমাত্রা। ভাইয়া পরম শূন্য তাপমাত্রা আর পরম তাপমাত্রা এক জিনিস না, তোমাদের কনফিউশন থাকে, অনেক জায়গায় দেওয়া থাকে পরম তাপমাত্রা, ঠিক আছে। পরম তাপমাত্রা বলতে কি বোঝায়, পরম তাপমাত্রা আর পরম শূন্য তাপমাত্রা এক জিনিস না। পরম শূন্য, ঠিক আছে, শূন্য তাপমাত্রা। পরম তাপমাত্রা কাকে বলবো, যে কোনো তাপমাত্রাকে যদি আমরা কেলভিন স্কেলে কনভার্ট করে থাকি তাহলে সেটাকে আমরা বলবো পরম তাপমাত্রা, ঠিক আছে। এটা যদি আমরা কেলভিন স্কেলে, ঠিক আছে, কেলভিন স্কেলে কনভার্ট করে থাকি সেটা হবে পরম তাপমাত্রা। মনে করে দেওয়া আছে 273 কেলভিন, তাহলে এটা কি একটা পরম তাপমাত্রা দেওয়া আছে, ঠিক আছে। তাহলে আমরা বলবো 0 ডিগ্রি সেলসিয়াসের, ঠিক আছে, পরম তাপমাত্রা কত হবে বলতো, 273 কেলভিন। পরম তাপমাত্রা সম্পর্কে আইডিয়া শেষ। পরম শূন্য তাপমাত্রা কাকে বলবো, পরম শূন্য তাপমাত্রা হচ্ছে যে তাপমাত্রায় কোনো একটা আদর্শ গ্যাসের আয়তনটা শূন্য হয়ে থাকবে, ঠিক আছে, যে তাপমাত্রায় আয়তন, ঠিক আছে, আদর্শ গ্যাসের আয়তন কি হবে বলতো, শূন্য হবে, তাকে আমরা পরম শূন্য তাপমাত্রা বলবো, ঠিক আছে। মূলত আমরা এরকম একটা চার্ট আঁকি, ঠিক আছে, যে তাপমাত্রায় আয়তন শূন্য হবে, টি এবং ভি এর সম্পর্ক দেখাবো, ঠিক আছে, গেলস্টোকের সূত্র অনুযায়ী। এখানে কি করব আমরা, একটা সময় খাবে ভি যত কমতে থাকবে তাপমাত্রা কি হবে, কমতে থাকবে, ঠিক আছে। তাহলে এক সময় কি এই 0 কেলভিনে, ঠিক আছে, 0 কেলভিনে কি হয় বলতো, 0 কেলভিনে আয়তনের মানও 0 হয়ে থাকে, তাহলে পরম শূন্য তাপমাত্রা কত বলতো, 0 কেলভিন, অথবা এটাকে আমি বলি -273 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। তাহলে পরম শূন্য তাপমাত্রা হচ্ছে 0 কেলভিন অথবা -273 ডিগ্রি সেলসিয়াস। ওকে, তাহলে এখন বলো পরম শূন্য তাপমাত্রা কত হবে, -273 ডিগ্রি সেলসিয়াস, -273 ডিগ্রি সেলসিয়াস। এরপর চলে যাই আমরা পরের কোশ্চেনে। এখন বলা আছে তাত্ত্বিকভাবে কোন তাপমাত্রায় গ্যাসের আয়তন শূন্য হবে। তাত্ত্বিকভাবে কোন তাপমাত্রায় গ্যাসের আয়তন শূন্য হয়, -273 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে, -273 ডিগ্রি সেলসিয়াসে। এরপরে বলা আছে আদর্শ গ্যাসের সমীকরণ কোনটি। আমরা জানি পিভি = nRT, এটা হচ্ছে আদর্শ গ্যাসের সমীকরণ। পিভি = nRT, আদর্শ গ্যাসের সমীকরণ। আচ্ছা, এখন বলা আছে আদর্শ গ্যাসের গতীয় সমীকরণ, ঠিক আছে। একটু আগে দেখছি আদর্শ সমীকরণ, এখন দেখবো আমরা গতীয় সমীকরণ। গতীয় সমীকরণ পিভি = 1/3 mNc², ঠিক আছে। m হচ্ছে যে অণুর সংখ্যা, n হচ্ছে যে তার অণুর ভর, ঠিক আছে। তাহলে আছে যে আমরা কি আদর্শ গ্যাসের গতীয় সমীকরণ পিভি = 1/3 mNc² পারি আমরা, ঠিক আছে। এরপরে দেখো এখানে বলা আছে এসএটিপিতে, ঠিক আছে, স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট, ঠিক আছে, এটা বলছে কক্ষ তাপমাত্রায় এসএটিপিতে গ্যাসের মোলার আয়তন কত বের করতে হবে। আমরা কি জানি, আমরা হচ্ছে যে এসটিপি, এসএটিপি, এনটিপি এগুলোর টেম্পারেচারে, মানে এসটিপিতে আয়তন কত থাকে বলতো 22.4 লিটার, মোলার আয়তন কত থাকে 22.4 লিটার। এসএটিপিতে কত থাকে 24.789, এনটিপিতে 24.08,
0.4, ঠিক আছে। তাপমাত্রা কত, চাপ কত, এগুলো আমরা জানি, তাই না? তাহলে আমরা বলবো এসএটিপিতে, এই যে এসএটিপিতে মোলার আয়তন কত হবে, 24.789, 24.789। ওকে, পরম শূন্য তাপমাত্রা দাঁড়াও দেখাচ্ছি। হ্যাঁ, পরম শূন্য তাপমাত্রায় কি ধ্রুবক থাকে বলতো, পি, মানে চাপ ধ্রুবক থাকে, তাই না? চাপ হচ্ছে যে ধ্রুবক থাকে, চাপ ধ্রুবক থাকলে সেটাকে আমরা কি বলি, চাপ ধ্রুবক থাকে সেটা আমরা চার্লসের সূত্র বলি, তাই না? এটা চার্লসের সূত্র অনুযায়ী আমরা বলবো, ঠিক আছে। পি যেহেতু ধ্রুবক আছে, পি অ্যাবসেন্ট আছে। আচ্ছা, এরপরে কোশ্চেন আমরা চলে যাই। দেখো বলা আছে এসটিপিতে, ঠিক আছে, এসটিপিতে 1 মোল সালফার ডাইঅক্সাইড। 1 মোল বলতে কি বোঝাবো, তো মোলার আয়তন বোঝাবে না, তাহলে সালফার ডাইঅক্সাইড 1 মোলের জন্য তার আমরা আয়তন কত বলবো বলতো, এসটিপিতে বলতে বলছে, তাহলে এটা 22.4 লিটার, ঠিক আছে। 1 মোল মানে কি, মোলার আয়তন কি বোঝাবে, ঠিক আছে, 22.4 লিটার। এরপরে কোয়েশ্চেনে কি বলেছে, গ্যাসের ঘনত্ব নির্ণয়ের সূত্র কি? ঘনত্ব নির্ণয়ের সূত্র আমরা এটা কি, পিভি ইজ ইকুয়াল টু এনআরটি, এটা আমরা জানি আদর্শ গ্যাসের সমীকরণ। আচ্ছা, এন কে অনেকগুলো সূত্র আমরা ভাগ করি, এন ইজ ইকুয়াল টু ডব্লিউ বাই এম ইজ ইকুয়াল টু এন বাই এন এ, আরও অনেক কিছু আছে, তাই না? ভি বাই 22.4, এটা যদি এসটিপিতে করি। আচ্ছা, এখন আমরা এখানে এই ফর্মুলাটা খালি নিব, ঠিক আছে। তাহলে আমরা লিখতে পারি পিভি ইজ ইকুয়াল টু ডব্লিউ বাই এম আর পি, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি ভি বাই ডব্লিউ, ঠিক আছে, ভি বাই ডব্লিউ ইজ ইকুয়াল টু আর টি বাই পিএম, আর টি বাই পিএম, ঠিক আছে। তাহলে আমরা জানি কি কোনো গ্যাসের হচ্ছে ঘনত্ব রো ইজ ইকুয়াল টু এম বাই ভি। আচ্ছা, তাহলে একটু ভুল লিখছি, একটু মুছে দিচ্ছি তাও। হ্যাঁ, তাহলে আমরা লিখতে পারি সুন্দর করে ডব্লিউ বাই ভি ইজ ইকুয়াল টু ডব্লিউ বাই ভি ইজ ইকুয়াল টু পিএম বাই আর টি, ঠিক আছে, পিএম বাই আর টি। আমরা জানি ঘনত্ব ডি ইজ ইকুয়াল টু, আমরা তাই লিখতে পারি পিএম বাই আর টি, ঠিক আছে। যেহেতু ঘনত্ব ডি ইজ ইকুয়াল টু আমরা কি লিখি, ডি ইজ ইকুয়াল টু ডব্লিউ বাই ভি, ভর বাই আয়তন, ঠিক আছে। ঘনত্ব রো ইজ ইকুয়াল টু এম বাই ভি, তাহলে এখানে কি হবে, পিএম বাই আর টি। অ্যান্সার কি হবে, পিএম বাই আর টি, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা চলে যাই পরের কোয়েশ্চেনে। পরের কোয়েশ্চেন কি বলা আছে, বলা আছে লিটার এটিএম এককে আর এর মান কত? লিটার এটিএম এককে আর এর মান আছে 0.0821 লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন। এখন এসআই এককে কত আমরা জানি না, এসআই এককে কত বলতো 8.314 জুল পার মোল পার কেলভিন, ঠিক আছে। এটাকে যদি আমরা সিজিএস এককে বলতে পারি, সিজিএস এ কত হবে বলতো 8.314। আমরা জানি 1 জুল ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 7 আর্টস, তাহলে এখানে জাস্ট 10 টু দি পাওয়ার 7 আর্টস আমরা করে ফেলবো, ঠিক আছে। 10 টু দি পাওয়ার 7 আর্টস পার মোল পার কেলভিন, এটা কি তার সিজিএস একক, ঠিক আছে। তাহলে আমরা এটিএম বলছি এসআই কত এবং কি সিজিএস এ কত একটু দেখে নিব আমরা। হ্যাঁ, এরপরে বলা আছে এসআই, একটু আগে দেখেছি আর এর মান, ঠিক আছে। এসআই এ আর এর মান কত হবে 8.314 জুল পার মোল পার কেলভিন, এগুলো মুখস্থ। এরপরে চলে আসি সিজিএস একক, তার মানে কি আমরা 8.314 বা 16 যে থাকবে তার সাথে আমরা 10 টু দি পাওয়ার 7 ইন্টু করে দেবো, তাহলে এটা আর্চ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এটা হবে তার আনসার সিজিএস এ। এরপরে কি বলা আছে বলতো, মোলার গ্যাস ধ্রুবক আর এর মাত্রা কি হবে? আর এর মাত্রা আমরা কি জানি বলতো, জুল পার মোল পার কেলভিন। আচ্ছা, বলতে পারো জুল হচ্ছে কিসের একক? জুল হচ্ছে কাজের একক। জুল কিসের একক বলতো? কাজের একক। তাহলে জুলের জায়গায় আমরা কাজ লিখতে পারি কাজ পার কেলভিন পার মোল, তাহলে কি হবে কাজ পার কেলভিন পার মোল, এটা হচ্ছে যে পার কেলভিন পার মোল, ঠিক আছে। 24 এর অ্যান্সার বি। হ্যাঁ, 24 অ্যান্সার বি হবে, ঠিক আছে। লেখাটা একটু দেখা যাচ্ছে না, তোমরা একটু বুঝে নিও। হ্যাঁ, আচ্ছা, এরপরে কোয়েশ্চেন নম্বর চলে যায়। কি বলা আছে, এসআই এককে ভোল্টজম্যান ধ্রুবকের মান কত? এসআই এককে ভোল্টজম্যান ধ্রুবকের মান হচ্ছে যে এসআই এককে 1.38 ইন্টু 10 টু দি পাওয়ার -23, ঠিক আছে। এটা হচ্ছে জুল পার মলিকুল পার কেলভিন, ঠিক আছে। ইউনিটটা লিখে দিচ্ছি তাহলে, জুল পার মলিকুল, ঠিক আছে, মলিকুল পার কেলভিন। এখন পার মলিকুল বলতে কি বোঝায়, মানে একটা অণুর জন্য, ঠিক আছে, একটা অণুর জন্য যে পরিমাণ কাজ করতে হয় সেটা কি আমরা কি বলবো, ভোল্টজম্যান ধ্রুবক, ঠিক আছে, ভোল্টজম্যান ধ্রুবক। ওকে, জুল পার মোল পার কেলভিন, এটা হচ্ছে এসআই একক। আচ্ছা, তোমরা সিজিএস এককটা একটু দেখে নিবা, পাশে দিয়ে লিখে রাখবা। ওকে,
এরপর কি আছে বলতো, এক এটিএম সমান কত প্যাসকেল, এটা আমি তোমাদেরকে পড়াইছিলাম তাই না। এক এটিএম সমান 101.325 প্যাসকেল, ঠিক আছে, প্যাসকেল দেওয়া আছে। এখন এটাকে আমরা একটু যদি দশমিক নিয়ে আসি, তাহলে এখানে কি দশমিকটা কি আছে, 5-এর পরে আছে না, তাহলে কয় ঘর আগাবো দেখো তো, 1 2 3 4 5, 5 ঘর আগাবো, 1.01325 ইন্টু কয় ঘর আগাইছি বলো তো, 1 2 3 4 5, 5 ঘর আগাইছি, তাহলে অ্যান্সার হবে এটা, ঠিক আছে, এত প্যাসকেল। আচ্ছা আচ্ছা, এরপরে দেখি আমরা স্থির তাপমাত্রায় বলা আছে তাপমাত্রা স্থির আছে, ঠিক আছে, টি, গ্যাসের চাপ বাড়লে ঘনত্বের পরিমাণটা কি হবে, ঠিক আছে। তুমি একটু মনে রাখবা চাপের সাথে ঘনত্বের সম্পর্ক হচ্ছে যে সমানুপাতিক, ঠিক আছে। একটু আগে তোমাকে একটা ফর্মুলা পড়াইছি আমি, আমরা পড়ছি ডি ইজ ইকুয়াল টু পি এম বাই আর টি, ঠিক আছে, ঘনত্ব ডি ইজ ইকুয়াল টু, তাহলে ডি এর সাথে পি এর সম্পর্ক হচ্ছে যে সমানুপাতিক, ঠিক আছে, তাহলে ঘনত্ব পি এর সম্পর্ক সমানুপাতিক। এখন যদি আমরা চাপ বাড়াই, চাপ যদি বাড়াই তাহলে ঘনত্বের মানও কি হবে বলো, কেউ বাড়বে, ঘনত্বের মানও কি হবে বাড়ে, ঠিক আছে। আচ্ছা, এরপরের কোয়েশ্চেন বলা আছে যে 18 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এক এটিএম, আচ্ছা গ্যাসের ঘনত্ব দেওয়া আছে, এর আণবিক ভর কত বের করতে হবে, তাহলে 18 ডিগ্রি সেলসিয়াস দেওয়া আছে, এটাকে আমরা কি যদি টি, তাহলে এখানে টি দেওয়া আছে, তাহলে টি ইজ ইকুয়াল টু কত বলতো, 18 প্লাস 291 হয় মনে হয়, ঠিক আছে, 291 কেলভিন, ঠিক আছে। এখানে তো এটিএম এ দেওয়া আছে, তাহলে এটা হচ্ছে আমরা পি ধরে নিব, এখানে কি দেওয়া আছে ঘনত্ব, তাহলে ডি এর মান দেওয়া আছে, ঠিক আছে। আণবিক ভর কত বের করতে হবে, তাহলে ডি ইজ ইকুয়াল টু পি এম বাই আর টি, ঠিক আছে। এখান থেকে ফর্মুলা করে আমরা বের করবো। এখন এই ম্যাথগুলো করতে না ভাই ক্যালকুলেটর লাগবে, তাহলে এসব কিন্তু আমাদের আসবে না, ঠিক আছে, এগুলো স্কিপ করবা। অ্যান্সার যেটা আছে তাহলে তুমি একটু দেখে নিও, ঠিক আছে, কীভাবে করতে হবে তোমাদেরকে দেখাই দিছি, ওকে। আচ্ছা, এখান থেকে আমরা হচ্ছে যে এম এর মানটা বের করবো, ওকে। আচ্ছা, এরপরে আমরা যাই, দেখো এখানে কি বলা আছে প্রমাণ অবস্থায়। প্রমাণ অবস্থা বলতে ভাই কি বোঝায়, প্রমাণ অবস্থা বলতে এসটিপি কে বোঝায়, ঠিক আছে, এসটিপি কে আমরা প্রমাণ অবস্থা বলি। তাহলে প্রমাণ অবস্থায় 1 মোল গ্যাসের আয়তন কত হবে বলতো, 22.4 লিটার, আমরা পড়ছি 22.4 লিটার, ঠিক আছে। এখন দেখো এখানে লিটার দেওয়া নেই, এটা কি মিটার এককে দেওয়া আছে, তাহলে আমরা লিটার থেকে যদি মিটারে কনভার্ট করতে চাই তাহলে এটা হবে 22.4 ইন্টু 10 টু দি পাওয়ার কত হবে -3 মিটার কিউব, ঠিক আছে, -3 মিটার কিউব। 29 অ্যান্সার, ঠিক আছে, -3 মিটার কিউব, এটা হবে অ্যান্সার, ঠিক আছে, বি হবে তার অ্যান্সার, ওকে। আমরা জানি 1 লিটার ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার -3 মিটার কিউব, ওকে। আচ্ছা, এরপর যাই আমরা, হ্যাঁ বলা আছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো গ্যাসের চাপ দেওয়া আছে, তাহলে এখানে কি বলতো টি দেওয়া আছে, টি কত দেওয়া আছে 25 ডিগ্রি সেলসিয়াস 298 কেলভিন, ঠিক আছে, টি দেওয়া আছে, চাপ দেওয়া আছে, তাহলে P1 পি দেওয়া আছে 1 এটিএম, ঠিক আছে। এখন এখান থেকে কি আছে 1/v এর মান দেওয়া আছে, তাহলে তুমি যদি এটাকে P1 ধরো ভাইয়া, তাহলে এটা কি তুমি V1 এর মানটা বের করতে পারবে না, V1 এর মানটা কিভাবে বের করবো, তো V1 ইজ ইকুয়াল টু 1/0.05 করে দিলে এটাকে আমরা কি V1 এর মানটা পাবো, ঠিক আছে। এখানে আবার কি V2 এর মানটা পাবো আমরা, V2 ইজ ইকুয়াল টু 1/0.042, ওকে। আচ্ছা আচ্ছা, আর এখানে কি বের করতে হবে বলতো P1 এর মান, তাহলে তুমি এখানে P2 এর মানটা বের করতে পারবে না, P1 V1 ইজ ইকুয়াল টু P2 V2, এখান থেকে তুমি কিসের মানটা বের করবা, P2 এর মানটা বের করবা। আচ্ছা, এগুলো করতে গেলে ভাই ক্যালকুলেটর লাগে, কিভাবে করতে হবে দেখাই দিছি, ঠিক আছে, এগুলো আমরা করব না। আচ্ছা, এরপরে কোশ্চেন দেখো কি বলা আছে, এ ও বি গ্যাসের মোল সংখ্যা দেওয়া আছে 10 এবং 30, ঠিক আছে, মিশ্রণের মোট চাপ দেওয়া আছে কত, এখন এই গ্যাসের আমরা আংশিক চাপ বের করব, ঠিক আছে, এই গ্যাসের আংশিক চাপ বের করব। এখন আংশিক চাপ বের করার সূত্র কি আমরা ভাইয়া পারি, আমরা মনে হয় সবাই পারি, তাহলে আমরা কিসের বের করবো বলতো, এই গ্যাসের, তাহলে পি এ, এটাকে আমরা আংশিক চাপ বলি, কার বলতো, এ এর আংশিক চাপ, ঠিক আছে। এই গ্যাসের আংশিক চাপ বের করার সূত্র হচ্ছে মোট চাপ ইন্টু, ঠিক আছে, মোট চাপ ইন্টু মূল ভগ্নাংশ, মোট চাপ ইন্টু মূল ভগ্নাংশ। এখন দেখো মোট চাপ ভাই কত দেওয়া আছে বলতো, মোট চাপকে আমরা পি ধারা ধরলাম, ঠিক আছে, পি ইন্টু মূল ভগ্নাংশ বের করার সূত্র হচ্ছে যে যার আমরা মূল মানে হচ্ছে যে আংশিক চাপ বের করবো, কার বের করতেছি, এ এর বার করতেছি, তার আমরা মূল সংখ্যাটা উপরে রাখবো, ডিভাইডেড বাই টোটাল যেটা থাকবে, ঠিক আছে, এন অফ এ প্লাস যেই যতগুলো গ্যাস থাকবে, বি থাকলে বি দিব, সি থাকলে সি দিব, সবগুলো যোগ করে দিব, ঠিক আছে, এটাই হচ্ছে যে মূল ভগ্নাংশ। তাহলে এখন ফর্মুলা সহজ না, তাহলে বলো তো এখানে মোট চাপ কত দেওয়া আছে, মোট চাপ দেওয়া আছে 12, তাহলে 12 বসাই দিই, 12, ঠিক আছে, ইন্টু বলতো এ এর মূল দেওয়া কথা আছে, এ এর হচ্ছে 10, ঠিক আছে, নিচে কথা হবে 10 প্লাস
30, ঠিক আছে, তাহলে 12 ইন্টু 1/4 হয়, ঠিক আছে, তাহলে এটা হবে 3, অ্যান্সার কত হবে 3, অ্যান্সার হবে 3 ATM, অ্যান্সার হবে 3 ATM। ওকে, আচ্ছা এটা প্লাস, বুঝতে পারছো? আচ্ছা, তোমাদের কমেন্ট কি আটকে গেছে নাকি নাকি আমি দেখতে পারতেছি না? কখন থেকে একটা কমেন্টই দেখতেছি তো তাই। আচ্ছা চলো আবার শুরু করি। এরপর আছে বায়ুমণ্ডলের নাইট্রোজেনের আংশিক চাপ কত। তাহলে আমরা পি অফ নাইট্রোজেন বের করব। পি অফ নাইট্রোজেন মোট চাপ ইন্টু মূল ভগ্নাংশ। মূল ভগ্নাংশ কীভাবে বের করবো তো, নাইট্রোজেনের যেহেতু বের করতেছি, নাইট্রোজেনের মোল সংখ্যা ইন্টু কি বলতো, নাইট্রোজেনের মোল সংখ্যা ইন্টু আমাদের যে পরিবেশ আছে, পরিবেশের মোট মোল সংখ্যা। পরিবেশের মোট মোল সংখ্যা আমরা 100 ধরে থাকি, ঠিক আছে, 100 ধরে থাকি, মানে হচ্ছে যে আমরা এরকমই ধরবো। এখন তুমি আমাকে বলো মোট চাপ, আমরা জানি বায়ুমণ্ডলের মোট চাপ হচ্ছে 1 ATM, বায়ুমণ্ডলের মোট চাপ কত 1 ATM, ঠিক আছে। আচ্ছা এখন বলতো নাইট্রোজেন কত থাকে, 78% থাকে। নাইট্রোজেন আমরা জানি কত পার্সেন্ট থাকে বলতো, 78% থাকে, ঠিক আছে। এই 78কে আমরা কি লিখি, উপরে 78 লিখবো, নিচে কত লিখবো, এই যে 100, ঠিক আছে, এই যে 100, তাহলে কত হয় বলতো 0.78%, ঠিক আছে। 0.78 এটা হচ্ছে ATM লিখবো আমরা, যেটা আংশিক চাপ বের করতেছি, 0.78, ঠিক আছে, 0.78 ATM। তাহলে তুমি এত মেথ করার তো দরকার নাই, তুমি কি করবা, নাইট্রোজেন যদি আসে, নাইট্রোজেনের আংশিক চাপ বের করতে চায়, নাইট্রোজেনের আংশিক চাপ বের করার জন্য তুমি কি করবা, তার যে পার্সেন্টেজ থাকে, কত পার্সেন্ট, 78% থাকে, এটাকে দশমিক দিয়ে লিখে দিবা, তাহলে 0.78। তাহলে অক্সিজেনের কত বলতো, অক্সিজেনের হবে 0.21%, ঠিক আছে, 0.21 ATM আংশিক চাপ, ঠিক আছে। ওকে, তাহলে আমরা পেয়ে গেছি। এরপরে যাই আমরা, বলা আছে 1.032 গ্রাম অক্সিজেন এবং এটাকে কার্বন ডাইঅক্সাইড দেওয়া আছে, মিশ্রণে কার্বন ডাইঅক্সাইডের মোল ভগ্নাংশ বের করতে বলছে। তাহলে আমরা কি কার্বন ডাইঅক্সাইডের মোল ভগ্নাংশ বের করবো, মোল ভগ্নাংশ অফ কার্বন ডাইঅক্সাইডের। তাহলে মোল ভগ্নাংশ কার্বন ডাইঅক্সাইডের বের করতে গেলে মোল সংখ্যা অফ কার্বন ডাইঅক্সাইড ডিভাইডেড বাই কত লিখবো বলতো, এখানে ওই অংশটার মধ্যে, মানে ওই পাত্রটার মধ্যে কি আছে, অক্সিজেন আছে আর কার্বন ডাইঅক্সাইড, তাহলে আমরা N অফ কার্বন ডাইঅক্সাইড প্লাস N অফ অক্সিজেন লিখবো। এখন বলো N অফ কার্বন ডাইঅক্সাইড কত আছে, আমরা জানি N ইজ ইকুয়াল টু, মূল সংখ্যা N ইজ ইকুয়াল টু W/M, এই ফর্মুলা আমরা পড়ছি। তাহলে দেখো তো W এর মান কত দেওয়া আছে, 1.032, ঠিক আছে, ডিভাইডেড বাই M, M মানে কি আণবিক ভর, বলো তো কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর কত, কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর হচ্ছে 44, ঠিক আছে। N অফ কার্বন ডাইঅক্সাইড এরকম হবে 1.032 ডিভাইডেড বাই 44 প্লাস অক্সিজেনের হচ্ছে কত দেওয়া আছে, ভুল লিখছি বুঝছো, এখানে কার্বন ডাইঅক্সাইড দেওয়া আছে যে 0.53, ঠিক আছে। আচ্ছা আবার লিখতেছি, তাহলে কার্বন ডাইঅক্সাইড 44 ডিভাইডেড বাই কার্বন ডাইঅক্সাইড আছে 0.573 ডিভাইডেড বাই 0.573 ডিভাইডেড বাই 44, আর এখানে অক্সিজেন কত দেওয়া আছে 1.032 ডিভাইডেড বাই অক্সিজেনের আমরা কত জানি 32, অক্সিজেন হচ্ছে যে আণবিক ভর 32। এখন এটা ক্যালকুলেটর করে যেটা বের হবে সেটাই হবে অ্যান্সার, ঠিক আছে। কীভাবে করতে হবে দেখাই দিচ্ছি, কিন্তু এগুলো ক্যালকুলেটর এত কঠিন ম্যাথ আসবে না, ঠিক আছে, মেডিকেলে আমরা এগুলো স্কিপ করবো, কীভাবে করতে হবে জাস্ট দেখাই দিচ্ছি। ওকে, আচ্ছা এরপরে কোয়েশনে কি বলা আছে বলতো, সমভরের, সমভর বলতে মানে কি, মিথেনও যা আছে হাইড্রোজেনও একই গ্রাম আছে, ঠিক আছে। মিথেন যদি আমরা m গ্রাম নেই তাহলে হাইড্রোজেনের কত আছে m গ্রাম আছে, ঠিক আছে, সমভরে। তাহলে মিথেনের m গ্রাম, হাইড্রোজেনের কত আছে বলতো m গ্রামই আছে, সমভর্জিত বলা আছে। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেখা দেওয়া আছে, এখানে হাইড্রোজেন আমরা আংশিক চাপ বের করবো। তাহলে পি অফ হাইড্রোজেন বের করার জন্য আমরা কি করবো, মোট চাপ, ঠিক আছে, আংশিক চাপ মোট চাপের কত অংশ, মোট চাপ আমরা পি ধরে নিলাম, পি ইন্টু মূল ভগ্নাংশ অফ হাইড্রোজেন, মূল ভগ্নাংশ অফ হাইড্রোজেন ডিভাইডেড বাই মূল ভগ্নাংশ অফ কি আছে, মিথেন আছে প্লাস হাইড্রোজেন আছে। আচ্ছা মোট চাপ তো আমরা পি ধরছি, পি রেখে দিলাম। আচ্ছা এখন আমরা পি ইন্টু বলতো হাইড্রোজেনের কি এম, ডব্লিউ এর মান দেওয়া আছে, তাহলে কি আমরা এন এর মানটা বের করতে পারবো না, আমরা জানি ডব্লিউ এর মান কত দেওয়া আছে, এম দেওয়া আছে, এম বাই কত লিখবো বলতো, এম বাই হাইড্রোজেন আছে যে কত হয়, হাইড্রোজেন 2 হয়, হাইড্রোজেন হবে 2, ঠিক আছে। মিথেন কত হবে, এম বাই কত হবে, মিথেন হচ্ছে 16, 12 আর 2 16, এম বাই 16 প্লাস এম বাই 2, ঠিক আছে। যেহেতু সমভর তাহলে আমরা সবগুলোর মধ্যে এম ধরে নিলাম। এখন পি ইন্টু এটা হচ্ছে যে এম বাই 2 হবে, আচ্ছা, ডিভাইডেড বাই এটা কত দেওয়া আছে, আচ্ছা এম বাই 2 তো ডিভাইডেড বাই, হ্যাঁ
ডিভাইডেড বাই আমরা তাড়াতাড়ি করি 16 এখানে কত হবে m প্লাস 8m, ঠিক আছে, তার মানে কত 9m ইজ ইকুয়াল টু p ইন্টু m বাই 2 ইন্টু উপরে যাবে 16 নিচে চলে যাবে 9m, ঠিক আছে। তাহলে m কাটা, এটা হচ্ছে যে 8, তাহলে হবে মোট চাপের কত অংশ বলতো 8/9 অংশ, মোট চাপের 8/9 অংশ। অ্যান্সার কি মিলছে? 34-এর হ্যাঁ মিলছে, 8/9 অংশ, ঠিক আছে। ওকে, এরপরটা আসি না, এটা আসার মতো বুঝছো, যদি মনে করো তোমাদের সময় থাকে। আমি সবসময় সাজেস্ট করব যখন মেডিকেল কোয়েশ্চেন দেখবা তুমি প্রথমে ম্যাথ করার চেষ্টা করবা না, রেখে দিবা, ঠিক আছে। তখন দেখবা তুমি মানে তুমি যেগুলো পাবা সেগুলো দাগাবাই, সেকেন্ড বা থার্ড রিভিশনে যখন দিবা তখন দেখবা তোমার হাতে টাইম থাকতেছে, তখন তুমি একটু মাথাটা মানে মাথাটা একটু ঠান্ডা রেখে এই ম্যাথগুলো করা ট্রাই করবা, ঠিক আছে। এটা আমার সাজেশন। যারা আগে ম্যাথ করছো কোনো সমস্যা নাই, ঠিক আছে, কিন্তু একবার ম্যাথ একটা ভুল হয়ে গেলে দেখবো পুরো পরীক্ষাটা খারাপ হবে। এই জন্য বলি আগে হচ্ছে যে তুমি যেগুলো মুখস্থ পারো সেগুলো দেখাবা, ঠিক আছে, এরপরে ম্যাথ করা ট্রাই করবে এগুলা, ঠিক আছে, এগুলো নিয়ে একটু মাথা ঘামাবা সময় থাকলে। এখন বলা আছে পার্শ্বের গ্যাস পাত্রে স্টপকক খোলা অবস্থায় মোট চাপ দেওয়া আছে, এখানে n এর মান দেওয়া আছে, nb এর মান দেওয়া আছে, আংশিক চাপ বের করতে হবে। তাহলে আমরা a অফ আংশিক চাপ বের করি, তাহলে p ইন্টু মূল ভগ্নাংশ na ডিভাইডেড বাই এর ক্ষেত্রে বাই করতেছি na প্লাস nb, তাড়াতাড়ি করে ফেলি চলো। p এর মান দেওয়া আছে 200, আচ্ছা n এর মান দেওয়া আছে 6, আর এটা দেওয়া আছে 6 আর 14 কত হবে 20 হবে, তাহলে 20 এটা হবে 10, তাহলে এটা হবে 60, কত হবে 60 মিলিমিটার অফ মার্কারি, প্রেসারের চাপ হবে 60 মিলিমিটার অফ মার্কারি। আচ্ছা হ্যাঁ 33 লাগবে না, ঠিক আছে, এত বড় মেথ আসবে না, কখনো আসবে না, ঠিক আছে ইনশাল্লাহ। এরপর দেখি আমরা এসটিপিতে 3.2 গ্রাম একটি গ্যাসের আয়তন দখল করে গ্যাসটি হতে পারে কি আছে। এটা দেখো, এটা কি দেওয়া আছে, এসটিপিতে ডব্লিউ এর মানটা দেওয়া আছে, আর এখানে কি দেওয়া আছে বলতো ভি এর মানটা দেওয়া আছে। আমরা অনেকগুলো ফর্মুলা পড়ছি যে n = w/m = v/22.4, ঠিক আছে, এটা এসটিপিতে পড়ছিলাম, যেহেতু কক্ষ তাপমাত্রা এসটিপিতে দেওয়া আছে, তাহলে আমরা এই দুইটা কি করব ফর্মুলা নিয়ে নিব। তাহলে w/m = কি দেওয়া আছে আমরা লিখি, এখান থেকে আমরা কি বের করবো বলতো m এর মানটা বের করবো। তাহলে m লিখতে পারি m w/v × 22.4, ঠিক আছে, লেখা যায় এই। তাহলে আমরা w এর মান কত দেওয়া আছে 3.2 × 22.4, ভি এর মান আমরা জানি কি এসটিপিতে ভি এর মান কত, আচ্ছা এসটিপিতে তো আমরা কত 2.24 কাটাকাটি করি, এটা হচ্ছে 10 হলে এটা কত হবে 32। এখন তুমি বলো 32 গ্রাম আণবিক ভর বিশিষ্ট যৌগের কি হয়, এটা অক্সিজেন, আমরা জানি 32 মানে কি অক্সিজেন হবে, 32 মানে অক্সিজেন হবে, ঠিক আছে, এইটা আসার মতো। আচ্ছা এরপরটা আমরা দেখি কি বলা আছে, এখানে n দেওয়া আছে নাইট্রোজেনের, ঠিক আছে, এবং অক্সিজেনের n দেওয়া আছে, মেশানো হলো অক্সিজেনের মোল ভগ্নাংশ। তাহলে সহজ, মোল ভগ্নাংশ আমরা বের করি, মোল ভগ্নাংশ অফ কি অক্সিজেনের, তাহলে n অফ অক্সিজেন ডিভাইডেড বাই n অফ অক্সিজেন প্লাস n অফ নাইট্রোজেন। তাহলে n অফ অক্সিজেন কত দেওয়া আছে 0.3, ঠিক আছে, আর এটা হচ্ছে 0.8, ঠিক আছে, 5 আর 3 যোগ করলে 0.8 হয়ে যাবে। তাহলে এটা কাটা এই ক্যালকুলেটর চিপটা কত হয় দেখো, 37 হবে 0.375, ঠিক আছে, অ্যান্সার হবে 0.375, মানে এটা 3/8, ঠিক আছে 0.38। এরপরে তো যাই আমরা, বলা আছে 6 মোল অক্সিজেন 14 মোল নাইট্রোজেনের সাথে মিশ্রিত গ্যাসের চাপ দেওয়া আছে, মিশ্রিত গ্যাসের চাপ আছে আংশিক চাপ। তাহলে আমরা পি অফ অক্সিজেন বের করব, পি ইন্টু মূল ভগ্নাংশ n অফ অক্সিজেন বের করতেছি, n অফ অক্সিজেন বাই n অফ অক্সিজেন প্লাস n অফ নাইট্রোজেন, ঠিক আছে। তাহলে মোট চাপ দেওয়া আছে 200, আর এখানে অক্সিজেন দেওয়া আছে 6 আর 14 হচ্ছে যে 20, তাহলে এটা হবে 60 হবে, এটা কি 38 হবে 60, ঠিক আছে, দেখে দাগায় নেবা, ঠিক আছে, এটা হবে 60। এগুলো পারবো আমরা, খুবই সহজ জিনিস। তারপর দেওয়া আছে গ্যাসের ব্যাপন হারের সাথে সম্পর্ক আছে কোনটি। আমরা গ্রাহামের ব্যাপন সূত্র পড়ছিলাম না, গ্রাহামের ব্যাপন সূত্রের মধ্যে আমরা পড়ছিলাম আর হচ্ছে যে ব্যাপন সূত্র আর হচ্ছে যে কিসের ব্যস্তানুপাতিক বলতো √1/m এর ব্যস্তানুপাতিক, ঠিক আছে, মানে আর হচ্ছে যে আণবিক ভরের ব্যস্তানুপাতিক, আবার কি বলতো ঘনত্বের ব্যস্তানুপাতিক, আবার বলবা এটা হচ্ছে √, আর কি, ঠিক আছে, √, সম্পর্ক।
আবার এটা হচ্ছে যে 1/t সময়ের কি হবে ব্যস্তানুপাতিক, ঠিক আছে, এগুলো সম্পর্ক। তাহলে আমরা এখানে গ্যাসের ব্যাপনহার সাথে কার সম্পর্ক আছে বলতো? আণবিক ভরের একটা সম্পর্ক আছে না? তাহলে আমরা বলবো এটা কি আণবিক ভরের সম্পর্ক আছে, ঠিক আছে। আচ্ছা, এরপর চলে আসি আমরা। আচ্ছা ভাইয়া, এইটা অনেক বড় ম্যাথ, ঠিক আছে, এই ম্যাথগুলো কখনো আসবে না, ঠিক আছে, কখনো আসবে না। এর অ্যান্সার হবে মনে হয় সি, 40 অ্যান্সার সি। আচ্ছা, 40 অ্যান্সার হবে সি। তুমি চাইলে এটা মনে রাখতে পারো, আর এইসব ম্যাথ কখনো আসবে না, এগুলো তুমি স্কিপ করবা, ঠিক আছে, অনেক বড় ম্যাথ। তবু যদি দেখতে ইচ্ছা হয় তাহলে ভাই আমি সলভ করে রাখছি, হচ্ছে যে আমার ইউটিউবে ওই যে মানে আমাদের রোড টু ডিএমসির ইউটিউবের চ্যানেলটার মধ্যে আমার অনুশীলনীর সলভ ক্লাসটা একটু দেখে নিই, এটা অনেক বড়, ঠিক আছে। আচ্ছা, এরপরে কোয়েশ্চেন আমরা চলে যাই, চলো। এরপরে বলা আছে নিচের কোনটি গ্রাহামের ব্যাপন সূত্র। গ্রাহামের ব্যাপন সূত্র আমরা পড়ছি R1/R2 ইজ ইকুয়াল টু √/m2/m1, ঠিক আছে, ইজ ইকুয়াল টু √/d2/d1, ঠিক আছে। তাহলে এখানে কি এটা সরি R1/R2 ইজ ইকুয়াল টু 41, হ্যাঁ। তাহলে এটাকে আমরা যদি সুন্দর করে লিখি তাহলে আমরা কি লিখবো বলতো? R1√/m1 ইজ ইকুয়াল টু R2√/m2, ঠিক আছে। তাহলে অ্যান্সার কি হবে বলতো? এ হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে চলে আসি নিচের কোনটি ব্যাপন হার বেশি। এখন মনে রাখবা ব্যাপন হার হচ্ছে যে আমাদের আণবিক ভরের ব্যস্তানুপাতিক, তার মানে কি যার আণবিক ভরটা কম হবে তার ব্যাপন হারটা বেশি হবে। তাহলে এখানে দেখবো সবচেয়ে ব্যাপন হার মানে আণবিক ভর কার কম, এখানে দেখবো হচ্ছে মিথেন, ঠিক আছে, 12-16 হয়, ঠিক আছে। এর একমাত্র কি বলতো, বাকি সবগুলো থেকে তুলনা করে দেখবা এর আণবিক ভর অনেক কম হয়, তাহলে এটার কি হবে, এটার হচ্ছে ব্যাপন হারটা বেশি হবে, ঠিক আছে, এর ব্যাপন হারটা বেশি হবে মিথেন। এরপর বলা আছে নিচের কোনটির ব্যাপনের অধিক সময় লাগবে, ঠিক আছে, অধিক সময় লাগবে। এখন আমি তোমাকে বলছি আর এর সাথে সম্পর্ক হচ্ছে যে √1/m, ঠিক আছে, সমানুপাতিক 1/d সমানুপাতিক 1/t, ঠিক আছে। এখন অধিক সময় লাগবে বলো, কার অধিক সময় লাগবে? সময় এবং কি আমাদের আণবিক ভর, তাহলে কি সমানুপাতিক না? দেখো তো, সময় এবং আণবিক ভর একটা একটার সমানুপাতিক, ঠিক আছে, সময় আর আণবিক ভর একটা একটা সমানুপাতিক। তা যার আণবিক ভরটা অনেক বেশি হবে, ঠিক আছে, যার আণবিক ভরটা বেশি হবে তার কি সময় অনেক বেশি লাগবে। সময় অনেক বেশি লাগবে কার? যার আণবিক ভরটা বেশি হবে। এখানে সবচেয়ে বেশি আণবিক ভর হচ্ছে সালফার ডাইঅক্সাইড, ঠিক আছে, সালফার ডাইঅক্সাইড, বাকিগুলো বের করে দেখবা, ঠিক আছে। তাহলে এটার কি হবে, অধিক সময় লাগবে। এ হবে না কোনটা ভাইয়া? 42-এর না, 42 হচ্ছে যে সি হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে কোয়েশ্চেন আমরা চলে যাই, একটু তাড়াতাড়ি জানি। এরপর বলা আছে নিচের কোনটির ব্যাপন হার সর্বাধিক হবে? যার আণবিক ভর সবচেয়ে কম হবে তার কি হবে, সবচেয়ে বেশি হবে। আমাদের মিথেন হচ্ছে 16, ঠিক আছে, তাহলে মিথেনের কি হবে, ব্যাপন হার সবচেয়ে বেশি হবে, ঠিক আছে। নাইট্রোজেন হচ্ছে যে 28, 14 দুগুণে 28 হবে, তাহলে এটা হবে না, ঠিক আছে, 16 হবে মিথেন। এরপর আছে নিচের কোনটির ব্যাপন হার সর্বাধিক হবে? যার কি হবে বলতো, আণবিক ভরটা সবচেয়ে কম হবে, ঠিক আছে, আণবিক ভর সবচেয়ে কম হবে তার হবে ব্যাপন হার বেশি। ওই হাইড্রোজেন দেওয়া আছে, তাহলে এটা কত, 2 গ্রাম, হাইড্রোজেনের 2 গ্রাম, তাই না? তাহলে এটা কি হচ্ছে সবচেয়ে বেশি ব্যাপন হার। আচ্ছা, এরপর কি আছে, কোনটির ব্যাপন হার বেশি, ঠিক আছে, ব্যাপন হার বেশি যার আণবিক ভরটা কম হবে, ঠিক আছে। এটা দেখবো হচ্ছে যে মিথেন হচ্ছে যে 15, 15-3 হচ্ছে 17 হয়, সবচেয়ে কম, ঠিক আছে, 17 গ্রাম, তাহলে এটা হবে সবচেয়ে ব্যাপন হারটা বেশি হবে যার আণবিক ভরটা কম। এরপর বলছে নিচের গ্যাসদ্বয়ের মধ্যে ব্যাপন হার সমান কার? যার আণবিক ভরগুলো সমান হবে তার ব্যাপন হার সমান হবে, ঠিক আছে। তুমি আণবিক ভর বের করবা, ঠিক আছে। আমরা জানি নাইট্রোজেনের কত হয় বলতো, 14 দুগুণে 28, ঠিক আছে, 28। কার্বন ডাইঅক্সাইড, কার্বনের হচ্ছে যে 16, 12 আর অক্সিজেন হচ্ছে 16, 12 আর 16 যোগ করলে কত হয়, 28 হয়, তাহলে এটাও 28। তাহলে এদের ব্যাপন হার কি সমান হবে? যাদের আণবিক ভর সমান হবে তাদের ব্যাপন হারটা কি সমান হবে। এরপর বলা আছে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো একটা গ্যাসের আরএমএস গতিবেগ বেশি হবে, ঠিক আছে। এখন তুমি আরএমএস কি আমরা জানি, আর ইজ ইকুয়াল টু সি ইজ ইকুয়াল টু √3/m, ঠিক আছে। তার মানে কি আমাদের হচ্ছে যে আরএমএস বেগ সি, এটা কিসের উপর নির্ভর করে, এম এর ব্যস্তানুপাতিক। তাহলে আণবিক ভর যার কি হবে, কম হবে, তার কি হবে বলতো, আরএমএস বেগটা বেশি হবে। এখানে হাইড্রোজেনের 2 গ্রাম, ঠিক আছে, তাহলে হচ্ছে যে এটা আমরা বলবো সি সমানুপাতিক মানে ব্যস্তানুপাতিক √m, ঠিক আছে। তাহলে হবে এটা সি হবে অ্যান্সার।
48-এর হাইড্রোজেন হবে, ঠিক আছে। এরপরে কোয়েশ্চেন আমরা চলে যাই। এরপর বলা আছে এসটিপিতে অক্সিজেনের আরএমএস বেগ কত? তুমি এটা বের করবা C = √3RT/m, ঠিক আছে। টি এর মান ধরবা হচ্ছে যে কত বলছে এসটিপিতে, না এসটিপিতে 273 কেলভিন, 273 কেলভিন, ঠিক আছে। এখান থেকে তুমি অক্সিজেনের এম এর মান আমরা জানি কি 32 গ্রাম হবে, ঠিক আছে। এখান থেকে তাহলে তুমি সি এর মানটা বের করতে পারবা না, এগুলো করতে ক্যালকুলেটর লাগবে ভাইয়া, ঠিক আছে। কীভাবে করতে হবে দেখাই দিচ্ছি, ওকে। এগুলো আসবে না। এরপরে কোয়েশ্চেন কি বলা আছে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, ওই একইভাবে C √3RT/m, ঠিক আছে। 27 ডিগ্রি তুমি এখানে কি লিখবা বলো তো? 300 কেলভিন লিখবা, 300 কেলভিন লিখবা, ঠিক আছে। হ্যাঁ, এরপরে বলা আছে স্থির তাপমাত্রায় আরএমএস বেগের সঠিক ক্রম। তার মানে কি আমরা জানি যার আণবিক ভরটা কম হবে তার আরএমএস বেগটা অনেক বেশি হবে। তাহলে আণবিক ভর যার কম, দেখো তো এগুলোর মধ্যে সবচেয়ে বেশি আণবিক ভর কম কি? হাইড্রোজেনের, না? তাহলে হাইড্রোজেনের আরএমএস বেগটা অনেক বেশি হবে। তাহলে হাইড্রোজেন হচ্ছে যে 2, নাইট্রোজেন হচ্ছে যে 28, আর কার্বন ডাই অক্সাইড হচ্ছে 44। তাহলে কি সিরিয়ালটা দেওয়া আছে না? তাহলে এটা কি হবে বলতো? আরএমএস বেগের সঠিক ক্রম হবে, ঠিক আছে। এটা হাইড্রোজেনের 2, ঠিক আছে। এরপরে কোয়েশ্চেন আমরা যাই। আচ্ছা, এখানে বলা আছে কোন গ্যাসটি দ্রুত ব্যাপিত হবে। এখন দ্রুত ব্যাপিত হবে যার আণবিক ভরটা কম হবে, ঠিক আছে। আচ্ছা, আণবিক ভর বলতে আমরা কি বুঝি? যখন দুইটা অণু একত্রিত হয়ে এই মুক্ত অবস্থায়, এখন বলতো আমরা জানি নিয়ন কি একটা নিষ্ক্রিয় গ্যাস। নিষ্ক্রিয় গ্যাস কখনো কি পরিবেশে মুক্ত অবস্থায় থাকে, কখনো কি দুইটা নিয়ন কি যুক্ত হয়, কখনো দুইটা নিয়ন যুক্ত হয় না। তাহলে তুমি চিন্তা করবা নিয়নের ক্ষেত্রে যে আণবিক ভর যেটা থাকবে সেটাই হবে তার কি হবে, পারমাণবিক ভর যেটা থাকবে সেটাই তার হবে আণবিক ভর হবে, ঠিক আছে। সবচেয়ে কম থাকে মানে হচ্ছে যে নিষ্ক্রিয় গ্যাসগুলোর ক্ষেত্রে, বাকিগুলো তুমি বের করে দেখবা অনেক বেশি থাকবে, ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা। তাহলে নিয়নের কথা হবে বলতো, আমরা পারমাণবিক ভর যেটা জানি আমরা 20, তাহলে নিয়নের আণবিক ভর কথা হবে 20 গ্রাম হবে, আর বাকিগুলোর অনেক বেশি হবে। তাহলে এর সবচেয়ে বেশি দ্রুত আর কি ব্যাপিত হবে, যেহেতু এর আণবিক ভরটা কম আছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে কোয়েশ্চেনে আমরা যাই। বলা আছে 1 মোল গ্যাসের গতিশক্তি কত হবে? 1 মোল গ্যাসের গতিশক্তি, ঠিক আছে। আচ্ছা, আমরা জানি আমরা গতিশক্তি E = ঠিক আছে 3/2 nRT আমরা বলি, ঠিক আছে 3/2 nRT। এখন বলে এখানে কি বলা আছে 1 মোল দেওয়া আছে না, তাহলে এটা হবে 3/2 RT হবে, 3/2 RT, ঠিক আছে 3/2 RT। আচ্ছা, এরপর আমরা কোয়েশ্চেনে চলে যাই। এগুলো খুব সহজ কোয়েশ্চেন না, খুবই সহজ, এগুলো তোমরা নিজেরাই পারবা, ঠিক আছে। বলা আছে 17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 মোল নাইট্রোজেনের গতিশক্তি কত আছে? তাহলে গতিশক্তি বের করবা EK = কি বলতো 3/2 RT। 1 মোল যেহেতু তাহলে n এর মান দেওয়া লাগবে না, ঠিক আছে। এখানে তুমি r এর মান বসাবা আর t এর মান কত 17 ডিগ্রি সেলসিয়াস কেলভিনে প্রকাশ করবা, সেটা কি হবে তার গতিশক্তি, ঠিক আছে। এগুলো ক্যালকুলেটর লাগবে, এগুলো আসবে না মেডিকেলে। আচ্ছা, এখানে বলা আছে কক্ষ তাপমাত্রায়। কক্ষ তাপমাত্রা আমরা জানি কি 25 ডিগ্রি সেলসিয়াস অথবা কত, এটাকে আমরা বলি 298 কেলভিন। এই তাপমাত্রায় নাইট্রোজেনের একটি অণুর গতিশক্তি কত আর্চ, ঠিক আছে। আমরা জানি গতিশক্তি EK = 3/2, ঠিক আছে nRT, ঠিক আছে। তাহলে আমরা 3/2 n এর জায়গায় কি লিখবো জানো? আমরা জানি n = n/n, এই ফর্মুলা আমরা পারি, n/NART। তাহলে কি বলছে বলতো একটি অণুর ভর, তাহলে এখানে n এর মান দেওয়া আছে, n এর মান 1, আমরা n এর মান কত অ্যাভোগাড্রো আর বসাবা, t এর মান কত কক্ষ তাপমাত্রা 298, তাহলে এখান থেকে মানটা যেটা আসবে সেটাই হবে তার অ্যান্সার।
হ্যাঁ অভিজিতের দুইয়ের উপরে দেখেন ক্রস চিহ্ন, ওই যে দুইয়ের উপরে দেখেন একদম ক্রস চিহ্ন, হ্যাঁ উপরে যে উপরে ক্রস। নাও স্ক্রিনশট যারা নিতে চাচ্ছ নিয়ে নাও একটা, হবে না কেন, চাইলে সব কিছুই হবে। আচ্ছা আমার মনে হয় শুরু করে দেওয়া উচিত, অলরেডি হচ্ছে যে 29 বেজে গেছে না? আচ্ছা চলো আমরা একটু দেখি কোথায় যেন ছিলাম। আচ্ছা এখান থেকে আমরা শুরু করি, ঠিক আছে। এরপর বলা আছে কক্ষ তাপমাত্রা নাইট্রোজেনের একটি অণুর গতিশক্তি কত আছে। আচ্ছা এগুলো ভাইয়া তুমি পারবা না, একটি অণুর গতিশক্তি বের করতে বলছে। আচ্ছা এটা হচ্ছে যে আমরা এই কালারটাই নিই। হ্যাঁ একটি অণুর গতিশক্তি ইকে বের করবা, ইকে ইজ ইকুয়াল টু 3/2 RT। এন মানে কি একটি বলছে না, একটি অণু, তাহলে হচ্ছে যে N/NA, ঠিক আছে, RT 3/2 RT, ঠিক আছে। এখান থেকে তুমি এন এর হচ্ছে একটি অণুর ভর 1 লিখবা, এখানে 6.02 × 10⁻23 এভাবে কক্ষ তাপমাত্রা বের করতে বলছে। তাহলে টি হবে কত বলতো, 298 কেলভিন, ঠিক আছে। এগুলা ক্যালকুলেটর ইউজ করে করতে হবে, এগুলো আমাদের মেডিকেলে আসবে না, আমরা এগুলো স্কিপ করে যাব, ঠিক আছে। এরপরে কোয়েশ্চেন কীগুলো আছে, 29 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এটা ডব্লিউ এর মান দেওয়া আছে, মোট গতিশক্তি কত হবে। তাহলে তুমি ডব্লিউ থেকে এন এর মানটা বের করতে পারবো না ভাই, আমরা জানি এন ইজ ইকুয়াল টু W/M, ঠিক আছে। এখানে ডব্লিউ এর মান দেওয়া আছে 3, নাইট্রোজেন দেওয়া আছে, আর নাইট্রোজেনের আণবিক ভর কত জানি, নাইট্রোজেনের আণবিক ভর 28 থাকে, তাহলে তুমি এখানে এন এর মানটা পাবা। তাহলে ই কে গতিশক্তি বের করতে যাচ্ছ, মোট গতিশক্তি ই কে ইজ ইকুয়াল টু 3/2 এন, এন এর মান কত 3/28 লিখবা, ঠিক আছে। তারপর আর এবং টি, ঠিক আছে, কক্ষ তাপমাত্রা 29 ডিগ্রি তাপমাত্রা। এগুলো করতে কী লাগবে ভাই, ক্যালকুলেটর লাগবে, ওকে। কীভাবে করতে হবে দেখাই দিচ্ছি, এগুলো আমাদের মেডিকেলে আসবে না। এরপরে বলা আছে দুইটি গ্যাসের গড় গতিশক্তি কখন সমান হবে। এখন আমরা মনে করো আমরা একটা গতিশক্তি মনে করো E1 আছে, একটা মনে করো E2, আমরা দুটাকে ভাগ করে দিচ্ছি। E1 হচ্ছে 3/2, কী হবে কত, RT1 ডিভাইডেড বাই 3/2 RT2। তুমি দেখো আর মানে কি একটা কি কনস্ট্যান্ট মান, এর মান সবসময় কি কনস্ট্যান্ট থাকবে, ঠিক আছে, সবসময় কনস্ট্যান্ট থাকে। তাহলে 3/2 কাটা যায়, এটা কাটা যায়, আর কাটা যায়। তাহলে আমরা বলতো E1 এর মান কার সাথে সম্পর্ক বলতো, E1 হচ্ছে যে E1/E2 ইজ ইকুয়াল টু T1/T2, তার মানে তাপমাত্রার উপর সম্পর্ক। তাহলে E1 যদি E2 হয়ে থাকে, E1 ইজ ইকুয়াল টু যদি আমরা E2 লিখতে পারি, তাহলে T1 ইজ ইকুয়াল টু T2 লিখতে পারি না, তাহলে তাপমাত্রা সমান হবে না, এটাই বোঝাইছে। কোনো গতিশক্তি যদি সমান হয় তাহলে কি হবে, তাপমাত্রা সমান হবে, ঠিক আছে। এটা কিন্তু আসার মতো। আচ্ছা আচ্ছা এরপরে আমরা দেখি টি সেম হবে। এরপরে কোয়েশ্চেন, আচ্ছা বলা আছে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের জন্য আদর্শ গ্যাস সমীকরণ কত হবে। আমরা জানি আদর্শ গ্যাস P ইজ ইকুয়াল টু nRT, ঠিক আছে। এন মানে কি W/M। এখন তুমি আমাকে বলো ডব্লিউ মান কত দেবা, 44 দেওয়া আছে, 44 তাহলে এম এর মান কত 44, আমরা জানি কার্বন ডাইঅক্সাইডের, তাহলে 44 কত হবে, কাটা যাবে, তাহলে হবে আমরা PV ইজ ইকুয়াল টু RT, PV ইজ ইকুয়াল টু RT লিখতে পারবো, PV ইজ ইকুয়াল টু RT, ঠিক আছে। এরপরে কোয়েশ্চেনে যাই, বলা আছে 8 গ্রাম হিলিয়াম, ঠিক আছে, 8 গ্রাম হিলিয়াম আদর্শ সমীকরণ, তাহলে আমরা কি লিখবো, PV ইজ ইকুয়াল টু nRT। এন মানে কি বলতো, W/M RT, ঠিক আছে। আচ্ছা ডব্লিউ এর মান কত দেওয়া আছে বলো তো, এখানে 8 দেওয়া আছে। আমরা জানি হিলিয়ামের ক্ষেত্রে আণবিক ভর কত হয়, 8 হয়, তাহলে 8/8, তাহলে PV ইজ ইকুয়াল টু RT, এর অ্যান্সার কত হবে, PV ইজ ইকুয়াল টু RT, ঠিক আছে। আণবিক ভর ভাই সবসময় এটা চিন্তা করবো, আণবিক ভর দেওয়া আছে, তারও এটাও 60, সরি ভাই সরি, হিলিয়াম তো নিষ্ক্রিয় গ্যাস, এটা তো কখনো কি থাকবে না, হিলিয়াম দুইটা করে থাকবে না। হিলিয়াম তাহলে আমরা জানি হিলিয়াম হচ্ছে যে কত থাকে, 4 থাকে আর 2 থাকে, তাহলে আণবিক ভর কত হবে, 4 হবে, ঠিক আছে। তাহলে আণবিক ভর কত হবে, কত 4 হবে, 4 তাহলে কত 2 হবে, তাহলে PV ইজ ইকুয়াল টু 2RT, PV ইজ ইকুয়াল টু কত হবে 2RT, PV ইজ ইকুয়াল টু 2RT, ঠিক আছে। হিলিয়াম সবসময় নিষ্ক্রিয় গ্যাস, এটা দুইটা দ্বিগুণ করবো না আমরা, ঠিক আছে। আচ্ছা এরপর বলা আছে 4 গ্রাম হাইড্রোজেন, ঠিক আছে, হাইড্রোজেনের জন্য আদর্শ সমীকরণ PV ইজ ইকুয়াল টু nRT, তাহলে আমরা কি W বাই, এখন বলো হাইড্রোজেনের ক্ষেত্রে আমরা কত 4 জানি না, হাইড্রোজেনের কত হয়, হাইড্রোজেন এখানে হচ্ছে 2 থাকে 1 থাকে, তাহলে 2 2 4 হবে, 4/RT, তাহলে PV ইজ ইকুয়াল টু RT, ঠিক আছে, PV ইজ ইকুয়াল টু RT। আচ্ছা এরপর বলা আছে 4 গ্রাম হিলিয়াম, ঠিক আছে, 4 গ্রাম ডব্লিউর মান দেওয়া আছে, 4 গ্রাম হিলিয়ামের গ্যাসের জন্য ভ্যান ডার ওয়ালস সমীকরণ কত। আচ্ছা ভ্যান ডার ওয়ালস সমীকরণ কি আমরা জানি, P প্লাস, ঠিক আছে,
এ এন স্কোয়ার, ঠিক আছে, এ এন স্কোয়ার ভি স্কোয়ার, এটা হচ্ছে যে পি, আর ভি হচ্ছে যে ভি, সরি এটা হচ্ছে যে ভি, ভি মাইনাস এন ভি, ভি মাইনাস এন বি, ঠিক আছে, ইজ ইকুয়াল টু কি আর টি বলতো, এন আর টি। এই সমীকরণ আমরা জানি। এখন তুই বলো হিলিয়ামের ক্ষেত্রে বলা আছে 4/4, তাহলে বলো তো এর আণবিক ভর কত, 4/4, কত হবে 1, তাহলে এখানে এন এর মান কত বলা আছে বলো তো, হিলিয়ামের ক্ষেত্রে 1 দেওয়া আছে। 4 গ্রাম হিলিয়াম, হিলিয়াম হচ্ছে যে 4 থাকে, 4 আর 2, হ্যাঁ তাহলে 4 আছে, ঠিক আছে। তাহলে আমরা এখানে বলতে এন এর মান কত দেওয়া আছে, 1 দেওয়া আছে। এন এর মান 1 আমরা বসাই দিই, তাহলে পি প্লাস এ ভি স্কোয়ার, ঠিক আছে, হোল ইন্টু, তাহলে এখানে ভি মাইনাস ভি ইজ ইকুয়াল টু আর টি। জাস্ট আমরা এনের জায়গায় 1 বসাই দিছি, এনের জায়গায় 1 বসাই দিলে এটা কোন ফর্মুলাটা হয়, 62 হচ্ছে এ হবে, ঠিক আছে, এ হবে। ওকে, এরপর একটা কোয়েশ্চেন আমরা যাই। এরপরে বলা আছে ভাইয়া 28 গ্রাম নাইট্রোজেন, ঠিক আছে, 28 গ্রাম নাইট্রোজেনের ক্ষেত্রে আমরা তাহলে বলো এখানে এন এর মান কত, এন হচ্ছে যে 28/28, তাহলে কত হবে বলতো, এন এর মান হচ্ছে যে 1 হবে। তাহলে আমরা এখানে বসাই দেব পি প্লাস, ঠিক আছে, এন স্কোয়ার, এন স্কোয়ার মানে কত 1 বসাবো, তাই না, তাহলে এ বাই ভি স্কোয়ার হোল ইন্টু ভি মাইনাস এন এর মান 1, তাহলে ভি মাইনাস ভি ইজ ইকুয়াল টু এন আর টি, ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার হবে সি। আচ্ছা, এটা কিন্তু কোয়েশ্চেনে ভুল দেওয়া আছে, ঠিক আছে, তোমরা আসলটাই জেনে নিবা, ঠিক আছে, এটাই দেখাবা, ঠিক আছে। 63 কথা হবে সি হবে। ওকে, 63 হবে সি। এরপরটা চলে যাই, দেখো বলা আছে ভ্যান ডার ওয়ালস সমীকরণে এ কি ধারা প্রকাশ করে, যে আমরা এ লিখছি, এ হচ্ছে আন্তঃআণবিক আকর্ষণ বোঝায়, ঠিক আছে, এ কি বোঝায়, আন্তঃআণবিক আকর্ষণ বোঝায়, ঠিক আছে, এ বোঝায় আন্তঃআণবিক আকর্ষণ, মুখস্থ এগুলো। এরপরে বলা আছে একটি বাস্তব গ্যাসকে আমরা আদর্শ গ্যাসে কনভার্ট করবো। মনে রাখবা, বাস্তব গ্যাসকে যখন আদর্শ গ্যাস কনভার্ট করি তখন হচ্ছে যে তার উচ্চ তাপমাত্রা নিম্ন চাপ, কি বলছি, তাপমাত্রা কি হতে হবে, উচ্চ হতে হবে, চাপ কি হতে হবে, নিম্ন হতে হবে। উচ্চ তাপমাত্রা নিম্ন চাপ, তাপমাত্রা বেশি বাড়াতে হবে, চাপ কি কমাইতে হবে, ঠিক আছে, উচ্চ তাপমাত্রা নিম্ন চাপ। এরপর বলা আছে আদর্শ গ্যাস সংকোচনশীল গুণাঙ্ক জেড এর মান, জেড এর মান কোনটি, কোন গ্যাস ক্ষেত্রে বলতে, আদর্শ গ্যাসের ক্ষেত্রে। আমরা জানি আদর্শ গ্যাসের পিভি ইজ ইকুয়াল টু এন জেড এন আর টি আর কি লিখি, ঠিক আছে, পিভি ইজ ইকুয়াল টু আমরা লিখি, আসল সমীকরণ হচ্ছে পিভি ইজ ইকুয়াল টু জেড এন আর টি। এখানে জেড এর মান 1 থাকে বলে আমরা পিভি ইজ ইকুয়াল টু কত লিখি বলতো, এন আর টি লিখি। তাহলে জেড এর মান আদর্শ গ্যাসের ক্ষেত্রে কত থাকে, 1 থাকে, ঠিক আছে, আদর্শ গ্যাসের ক্ষেত্রে 1 থাকে। আচ্ছা, 1 এর থেকে যখন বেশি হবে, ঠিক আছে, 1 এর ক্ষেত্রে জেড এর মান 1 এর থেকে বেশি হয় শুধুমাত্র 2টা গ্যাসের ক্ষেত্রে, মনে রাখবা, হিলিয়াম আর হাইড্রোজেন। এছাড়া বাকি যতগুলো আছে জেড এর মান কি হবে, 1 এর থেকে কম হবে বাস্তব গ্যাস, বাকি যতগুলো থাকবে, ঠিক আছে। এরপরে কোশ্চেনটা আমরা যাই দেখো, বলা আছে জেড এর মান 1 এর থেকে বেশি, তাহলে জেড এর মান 1 এর থেকে বেশি 2টা গ্যাস পড়ছি আমরা, নাইট্রোজেন আর হাইড্রোজেন, ঠিক আছে। তোমার বইয়ের মধ্যে একটা জায়গায় নিয়ন আছে, ঠিক আছে, হ্যাঁ, নাইট্রোজেন এবং হাইড্রোজেন এবং হিলিয়াম, ঠিক আছে, হাইড্রোজেন এবং হিলিয়াম। এখন বলা আছে জেড এর মান 1 এর থেকে কি করতে হবে, কম করতে হবে। যে সকল ভারী জিনিস থাকবে, ঠিক আছে, ভারী আণবিক ভর অনেক বেশি হবে, সেগুলো কি হবে, জেড এর মান 1 এর থেকে অনেক কি হবে, কম হবে। এখানে মিথেন কত হবে বলতো, মিথেন হবে জেড এর মান 1 এর থেকে কম। তাহলে জেড এর থেকে 1 এর থেকে বেশি হয়, মনে রাখবা হাইড্রোজেন, হিলিয়াম, আরেকটা মনে রাখবা নিয়ন, মনে রাখবা, ঠিক আছে, বইয়ের জন্য। এরপরটা আমরা চলে আসি, দেখো বলছে সিএনজি স্টেশনে ব্যবহৃত প্রাকৃতিক মিথেনের পরিমাণ কত, 96%। তোমার বই দেওয়া আছে 95 থেকে 99%, ঠিক আছে, তাহলে 96% হবে অ্যান্সার। ওকে, আচ্ছা, এরপর আমরা যাই। আচ্ছা, এরপর বলা আছে বজ্রপাতের সময় বায়ুমণ্ডলে কোন গ্যাসটি সক্রিয় হয়। আমরা জানি বজ্রপাতের সময় তাপমাত্রা কত হয়, 3000 ডিগ্রি সেলসিয়াস হয়ে যায়, তখন নাইট্রোজেন আর অক্সিজেন দুইটা কি হয়, উদ্দীপ্ত হয়ে যায়, উদ্দীপ্ত হয়ে 3000 ডিগ্রি সেলসিয়াসে কি তৈরি করে, নাইট্রিক অক্সাইড তৈরি করে, ঠিক আছে, যেটা হচ্ছে পরবর্তীতে কি তৈরি করে, আমাদের নাইট্রিক অ্যাসিড মানে অ্যাসিড ট্রেন তৈরি করতে সহায়তা করে। তাহলে এখানে কোন গ্যাস দুইটা গ্যাস আছে, নাইট্রোজেন, হাইড্রোজেন, আমরা কোনটা নিব, নাইট্রোজেন আছে, অক্সিজেন দেওয়া নাই, ঠিক আছে। এরপরে বলা আছে বজ্রপাতের সময় কোন স্থানের বায়ুমণ্ডল, আচ্ছা, বজ্রপাতের সময় যে কোনো স্থানে বায়ুমণ্ডল কোন অ্যাসিডটি উৎপন্ন করে। আচ্ছা, বজ্রপাতের সময় কি নাইট্রোজেন আর কি অক্সিজেন উদ্দীপ্ত হয়, তখন কি হয়, নাইট্রিক অ্যাসিড উৎপন্ন হয়। নাইট্রিক অ্যাসিড থেকে অবশ্যই হবে নাইট্রিক অ্যাসিড তৈরি হবে, ঠিক আছে, নাইট্রিক অক্সাইড, ঠিক আছে, নাইট্রিক অক্সাইড থেকে অবশ্যই কি তৈরি হবে, নাইট্রিক অ্যাসিড তৈরি হবে, ঠিক আছে। আচ্ছা,
এরপরে চলে আসি, দেখো এখানে বলা আছে নিচের কোনটি প্রাইমারি দূষক। আমরা দূষককে দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা প্রাইমারি দূষক, একটা সেকেন্ডারি দূষক। প্রাইমারি দূষক কাকে বলবো? যেগুলো ডিরেক্টলি কলকারখানা থেকে উৎপন্ন হবে, উৎপন্ন হয়ে আমাদের পরিবেশকে কি করবে, বিরূপ প্রতিক্রিয়া দেখাবে, সেটাকে আমরা প্রাইমারি দূষক বলবো। সেকেন্ডারি দূষক হচ্ছে যে এই প্রাইমারি দূষকগুলা অন্য একটা গ্যাসের সাথে মিশ্রিত হয়ে এটা কি করবে, আমাদের দৈনন্দিন জীবনে মানে ভূমিকা বাজে কাজ করবে, ঠিক আছে, সেটাকে আমরা সেকেন্ডারি দূষক বলবো। তাহলে আমাদের কাজ কি থাকবে বলতো, প্রাইমারি দূষক যেগুলো আছে সেগুলো মনে রাখবো। দেখো আমি এভাবে মনে রাখতাম, কার্বন দেওয়া আছে দুইটা, কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড। সালফার দেওয়া আছে দুইটা, সালফার ডাইঅক্সাইড, হাইড্রোজেন সালফাইড। এন দে মানে নাইট্রোজেন দেওয়া আছে দুইটা, একটা নাইট্রিক অক্সাইড, একটা অ্যামোনিয়া। দেওয়া আছে দুইটা, ধূলিকণা, ধোঁয়া। আর ছাই এবং হাইড্রোকার্বন, ঠিক আছে, এভাবে দুইটা দুইটা করে পড়বা, তাহলে প্রাইমারি দূষক আমাদের পড়া হয়ে গেছে। তাহলে প্রাইমারি দূষকের মধ্যে কোনটা আছে, কোথাও নাইট্রিক অক্সাইড, দেখা কোনটা, নাইট্রিক অক্সাইড। ওকে, তাহলে সেকেন্ডারি দূষকগুলো পড়ার দরকার নাই। আচ্ছা, এরপরে চলে আসি ভাইয়া 67, হ্যাঁ 67 দেখাই, চলো 67। দেখো বলা আছে নিচের কোনটি সংকোচনশীল গুণাঙ্ক z এর মান 1 এর থেকে বড় হবে। তুমি একটু ভাই মনে রাখবা, z এর মান 1 হয় কখনো আদর্শ গ্যাসের ক্ষেত্রে, ঠিক আছে, আদর্শ গ্যাস বলতে পৃথিবীতে কিছু নাই, আদর্শ গ্যাসের ক্ষেত্রে z এর মান 1 হয়। আর মনে রাখবা z এর মান 1 এর থেকে বেশি হয়, তিনটা গ্যাস মনে রাখবা, হাইড্রোজেন, তোমার বইয়ে দেওয়া আছে হাইড্রোজেন, হিলিয়াম, আর একটা মনে রাখবে নিয়ন, নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে, ঠিক আছে, নিয়ন। তাহলে এই তিনটার মধ্যে 1 এর মানটা কি হয়, বড় হয়, বাকি সবগুলো কি হবে, z এর মান 1 থেকে বেশি হবে। তাহলে তুমি এখানে z এর মান 1 এর থেকে বেশি হবে, তাহলে বেশি হবে কোনটা বলতো, এই যে হাইড্রোজেন দেওয়া আছে, আর কি হবে, হিলিয়াম হবে, অথবা আমরা আগে থেকে পড়ছি নিয়ন হবে, ঠিক আছে, তাহলে এটা আমরা পড়বো। ওকে, আচ্ছা আচ্ছা, এরপরে চলে আসি পরবর্তীতে সেকেন্ডারি দূষক। এখানে তুমি ওই যে পড়লে তুমি দেখবা সেকেন্ডারি দূষক হচ্ছে আমাদের এখানে ওজন, ওজনটা হচ্ছে যে একটা সেকেন্ডারি দূষক, ঠিক আছে, সেকেন্ডারি দূষক ওজন নাই। আচ্ছা, এরপর আছে কি বলতো, ফটোকেমিক্যাল স্মোক। ফটোকেমিক্যাল স্মোক তৈরি করে প্যান্স, ঠিক আছে, প্যান্স নামক একটা গ্যাস। এই প্যান্সের মধ্যে কোন কোন গ্যাস আছে এগুলো একটু মনে রাখতে হবে, প্যান্সের মধ্যে কোন কোন গ্যাস আছে। 74। আচ্ছা, এখানে মিশ্র বায়ু দূষক থাকে, নাইট্রোজেন, নাইট্রিক অক্সাইড থাকে, নাইট্রোজেন ডাইঅক্সাইড থাকে, আর কি কি থাকে, আর হচ্ছে যে ওজন থাকে, হাইড্রোকার্বন, ফ্রি রেডিক্যাল, ঠিক আছে, ওজন থাকে, আর কিছু হাইড্রোকার্বন থাকে, ঠিক আছে, হাইড্রোকার্বন থাকে, হাইড্রোকার্বন থাকে। তাহলে এটা হচ্ছে যে হাইড্রোকার্বন থাকে, তাহলে এখানে তুমি দেখবা এখানে কোনটা নাই বলো তো, এটা সিএফসি নাই, ঠিক আছে, প্রাইমারি দূষক। আর ফটোকেমিক্যাল স্মোক প্যান্স তৈরি করে, প্যান্সের মধ্যে কোন কোন গ্যাস আছে বইয়ের মধ্যে থেকে পড়ে নিবা, নাইট্রিক অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, ওজন আর হাইড্রোকার্বন থাকে কিছু, আর কিছু ফ্রি রেডিক্যাল, ঠিক আছে, কিছু থাকে ফ্রি রেডিক্যাল, ঠিক আছে, এগুলো হচ্ছে ফটোকেমিক্যাল স্মোক তৈরি করে। ওকে, আচ্ছা, এরপর চলে যাই আমরা। এরপর বলা আছে গ্রিন হাউস গ্যাসসমূহের মধ্যে নিচের কোন গ্যাসটি সবচেয়ে বেশি থাকে। আমি একটা চার্ট আছে বইয়ের মধ্যে, আমি রিকোয়েস্ট থাকবে এটা অবশ্যই পড়বা, কোনটার পার্সেন্টেজ কত ক্ষতিকর, আর হচ্ছে যে আর কত গুণ কার্বন ডাইঅক্সাইড থেকে এটা কত গুণ ক্ষতিকর, এটি একটু দেখবা, ঠিক আছে। সবচেয়ে বেশি ক্ষতিকর হচ্ছে যে মানে সবচেয়ে বেশি ভূমিকা রাখে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, ঠিক আছে, নিচে কোন সবচেয়ে বেশি থাকে, কার্বন ডাইঅক্সাইড সবচেয়ে বেশি থাকে, 50% থাকে। আচ্ছা, বলা আছে নিচে কোনটি গ্রিন হাউস গ্যাস হিসেবে অধিক দায়ী। অধিক দায়ী হচ্ছে যে কার্বন ডাইঅক্সাইড, মনে থাকবে, সবচেয়ে দায়ী হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। এরপর বলা আছে বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধিতে মানে কি গ্রিন হাউস ইফেক্টে কোন গ্যাসের ভূমিকা সবচেয়ে বেশি, একটু আগে পড়াইছি, কার্বন ডাইঅক্সাইডের ভূমিকা সবচেয়ে বেশি, ঠিক আছে। আচ্ছা, এরপর বলা আছে বৈশ্বিক উষ্ণতা সৃষ্টিতে প্রধান ভূমিকা রাখে কোনটা, কার্বন ডাইঅক্সাইড। বৈশ্বিক উষ্ণতা সৃষ্টিতে প্রধান ভূমিকা রাখে কার্বন ডাইঅক্সাইড। একই ধরনের কোয়েশ্চেন বারবার আসতেছে। ওকে, আচ্ছা, এখন হচ্ছে ফ্রিয়ন 12 এর সংকেত লিখতে হবে। এই সংকেত লেখার নিয়ম আমরা জানি, তাই না? আমরা কি করব, যত থাকবে, কত দেওয়া আছে, 12 দেওয়া আছে না, 12 সাথে 90 যোগ করব। 12 সাথে যদি আমরা 90 যোগ করি তাহলে কত হয়, 201। এই যে 102 পাইছি, এর নিচে যে কি লিখবো আমরা, কার্বন লিখবো, এখানে হাইড্রোজেন লিখবো, এখানে ফ্লোরিন লিখবো। তার মানে কার্বন আছে কয়টা বলো তো ভাই, কার্বন আছে একটা, তাহলে কার্বনের আমরা জানি কয়টা হাত, 4টা হাত। এখন তো কোনো হাইড্রোজেন আছে, কোনো হাইড্রোজেন নেই, কিন্তু ফ্লোরিন কয়টা আছে, 2টা আছে, তাহলে 2টা হাতে আমরা ফ্লোরিন বসাই দিব। আর বাকি যে হাতগুলো খালি থাকবে সেখানে আমরা কি বসাই দিব, ক্লোরিন ঢুকাই দিব, ঠিক আছে, কি ঢুকাই দিব, ক্লোরিন ঢুকাই দিব, ক্লোরিন ঢুকাই দিব। তাহলে সংকেত কি হবে, CCl2F2, সংকেত লিখতে পাবো না, CCl2F2, তাহলে এটার সংকেত কি হবে, CCl2F2। আবার বলতেছি কি করব, যত সংখ্যা থাকবে তার সাথে আমরা 90 যোগ করব। 90 যোগ করলে যেটা ইউনিটটা পাবো সেটা আমরা CHF বসাই দিব। তাহলে এখানে কার্বন পাচ্ছি একটা, কার্বনের 4টা হাত থাকে, তার মধ্যে ফ্লোরিন আছে 2টা, আর বাকি 2টা খালি হাত থাকবে, তার মধ্যে আমরা ক্লোরিন বসাই দিব, ঠিক আছে, পারবো আমরা।
এরপর বলা আছে ওজন ক্ষয় করে, ঠিক আছে, মনে রাখবা ওজন ক্ষয় করেছে সিএফসি। সিএফসি যে গ্যাসগুলো আছে সেগুলো ওজন গ্যাস ক্ষয় করে থাকে। তাহলে এখানে সিএফসি কোনটা আছে, এটা ফ্রিয়ন 12, একটু আগে লিখছি না, এটা হচ্ছে ফ্রিয়ন 12। ফ্রিয়ন 12 কি করে থাকে, ওজন গ্যাস ক্ষয় করে থাকে। আচ্ছা, এরপর বলা আছে অ্যাসিড বৃষ্টির বেলায় অ্যাসিড বৃষ্টির বেলায় অধঃক্ষেপণের বৃষ্টিতে পিএইচ এর মান কত? মনে রাখবা অ্যাসিড বৃষ্টির পিএইচ এর মান 5.6 এর কম হয়ে থাকবে, 5.6 এর কম হয়ে থাকবে। তাহলে কোনটা হবে বলতো, এইটা হবে। এখন তুমি বলো ভাইয়া এটা তো 5.6 এর কম আছে, তাহলে এটা কেন দেখাইলাম না? ঠিক আছে, এখন অ্যাসিড বৃষ্টি যদি 2.7 এরকম করে যদি থাকে পিএইচ, তখন কি হবে, পুরা মানুষ টানুষ জীবজন্তু যা আছে সবগুলা কি হয়ে যাবে বলতো, নাই হয়ে যাবে। ঠিক আছে, এত কম কখনো হবে না। ঠিক আছে, এটা কত হবে বলতো, 5.6 এর কম হবে, এর আশেপাশে থাকবে। ঠিক আছে, 5.6, তাহলে 5.6 এর মাত্র এই দুইটা আছে, দুইটার মধ্যে কোনটা পিক করব, এটা পিক করব। এত বেশি পিএইচ হলে এখানে বাঁচা সম্ভব না। ঠিক আছে, এরপর কোয়েশ্চেনটা আমরা দেখি, বলা আছে অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী গ্যাস কোনটি? আচ্ছা, অ্যাসিড বৃষ্টির জন্য কোন কোন গ্যাস আছে বলতো? একটা হচ্ছে যে নাইট্রিক অ্যাসিড তৈরি হয়, একটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড তৈরি হয়। সালফিউরিক অ্যাসিড H2SO4 সালফিউরিক অ্যাসিড অথবা সালফিউরাস অ্যাসিড তৈরি হয়। সালফিউরাস, এই দুটোর জন্য কোন গ্যাস দায়ী বলতো? সালফার ডাইঅক্সাইড গ্যাস দায়ী। ঠিক আছে, সালফার ডাইঅক্সাইড গ্যাস দায়ী। দুইটা অ্যাসিড বৃষ্টি আছে, তোমরা বইয়ের মধ্যে পড়ছো, একটা নাইট্রিক অ্যাসিড, একটা সালফিউরিক অ্যাসিড। আচ্ছা, কোন অ্যাসিডটি বেশি তীব্র? এখন অ্যাসিডের তীব্রতা বের করতে বলছে। ঠিক আছে, দেখো তো এখানে সবগুলো কি দেওয়া আছে, সবগুলো হচ্ছে যে জৈব যৌগ, মানে জৈব অ্যাসিড দেওয়া আছে। জৈব অ্যাসিড দুর্বল হয়, জৈব অ্যাসিডের সক্রিয়তাটা এইভাবে মনে রাখবা। প্রথমে ফর্মিক অ্যাসিড সবচেয়ে সক্রিয় হয়। ঠিক আছে, তারপরে যত যত কার্বন বাড়তে থাকবে, কার্বন যত বাড়তে থাকবে, এটা কি হচ্ছে বলতো, এটা একটা ইথানোয়িক অ্যাসিড। ইথানোয়িক অ্যাসিডটা পরে দুর্বল হবে, এর থেকেও দুর্বল হবে কি বলতো, প্রোপানোয়িক অ্যাসিড। প্রোপানোয়িক অ্যাসিড। তাহলে মনে হয় যত কার্বন বাড়তে থাকবে তত কি হবে, দুর্বলতা হতে থাকবে, দুর্বল অ্যাসিড হতে হবে। তাহলে এখানে সবচেয়ে তীব্র কোনটা হবে বলতো, ফর্মিক অ্যাসিড সবচেয়ে তীব্র হবে, ফর্মিক অ্যাসিড। ওকে, আচ্ছা, এরপরে বলা আছে বাইকার্বনেটের অনুবন্ধী ক্ষারক বের করতে বলছে। এখন আমরা অনুবন্ধীর মধ্যে চলে আসছি। ঠিক আছে, অনুবন্ধীর ক্ষেত্রে আমরা কি করব, মনে রাখবো একটা মৌল যদি আমরা অনুবন্ধী বের করতে যাই, অনুবন্ধী কি হইতে পারে, দুইটা জিনিস হইতে পারে, একটা অনুবন্ধী অ্যাসিড হইতে পারে, অনুবন্ধী ক্ষার হইতে পারে। ঠিক আছে, অনুবন্ধী, ঠিক আছে, অনুবন্ধী কি হইতে পারে, অ্যাসিড হইতে পারে, আর কি হইতে পারে, অনুবন্ধী ক্ষার হইতে পারে। কারণ তোমার একটা মৌল যদি অনুবন্ধী অ্যাসিড বের করতে বলে, তুমি কি করবা, একটা H+ যোগ করবা। কি করবা, একটা H+ যোগ করবা। ঠিক আছে, আর ক্ষার বের করতে গেলে কি করবা, একটা H+ মাইনাস করবা, একটা H+ কি করবা, মাইনাস করবা। তোমাকে আমি উদাহরণ তো বলে দিলাম, মনে করো পানির তোমার আমি কি বলছি, অনুবন্ধী অ্যাসিড বের করো, তাহলে পানি একটা যৌগ। ঠিক আছে, এর আমরা কি বের করতে বলছি বলতো, অনুবন্ধী অ্যাসিড। তাহলে পানির সাথে আমরা কি যোগ করবো বলতো, পানির সাথে একটা H+ যোগ করবো, একটা মাত্র H+ যোগ করবো, তাহলে একটা H+ যোগ করে দিছি। তুমি বলতো পানির সাথে একটা H+ যোগ করলে কি তৈরি হবে, একটা হাইড্রোনিয়াম আয়ন তৈরি হবে, H3O+। তাহলে আমরা বলবো এই পানির অনুবন্ধী অ্যাসিড কি একটা হাইড্রোনিয়াম আয়ন। ঠিক আছে, পানির অনুবন্ধী অ্যাসিড হাইড্রোনিয়াম। আর পানি যদি অনুবন্ধী ক্ষার বের করতে চাই, তাহলে আমরা কি করবো, পানি থেকে একটা H+ মাইনাস করবো। এখন তুমি বলো একটা পানি থেকে যদি H+ মাইনাস করি কি থাকবে বলতো, OH- আয়ন থাকবে। তাহলে আমরা বলবো পানির অনুবন্ধী ক্ষার হচ্ছে যে OH- আয়ন। ঠিক আছে, সহজ না? অ্যাসিড বের করতে চাইলে একটা H+ যোগ করবো, ক্ষার বের করতে চাইলে একটা H+ মাইনাস করবো। তাহলে এখানে কি বের বলছে, ক্ষারক বের করতে বলছে না। তাহলে আমরা কি করবো বলতো, এই যে বাইকার্বনেটের কি ক্ষারক বের করবো, তাহলে বাইকার্বনেট একটা H+ মাইনাস হবে। তাহলে এই যে বাইকার্বনেট লিখলাম, ঠিক আছে, এর থেকে একটা H+ মাইনাস করে দিই, বলতো একটা H+, এখানে একটা H+ আছে, তাহলে এটা চলে যাবে। তাহলে H+ চলে গেলে কি থাকবে বলতো, একটা কার্বনেট আয়ন থাকবে। ঠিক আছে, এখানে থাকবে কার্বনেট আয়ন, CO3 2- থাকবে। তাহলে এটাই কি হবে বলতো, বাইকার্বনেটের একটা অনুবন্ধী ক্ষার। তাহলে অনুবন্ধী ক্ষার কি হবে বলতো, কার্বনেট আয়ন। ঠিক আছে, কার্বনেট আয়ন হবে তার অনুবন্ধী ক্ষার। আচ্ছা, এরপরে কোশ্চেনে চলে যাই। বলা আছে সবচেয়ে বেশি তীব্র অ্যাসিডের পিকে। পিকে মান বোঝা যাচ্ছে যে অ্যাসিডের বিয়োজন ধ্রুবক। ঠিক আছে, অ্যাসিডের বিয়োজন ধ্রুবক মনে রাখবা পিকে। আমরা জানি পিএইচ কত হলে অ্যাসিড হয় বলতো, 1 থেকে 7 এর ভিতর, 7 এর কম হতে হবে, সেটাকে আমরা বলি অ্যাসিডিক। ঠিক আছে, তাহলে তুমি বলো এখানে পিকে এর মান, ঠিক আছে, যখন 1 এর কাছাকাছি হবে সেটাই কি হবে বলতো, পিএইচটা সমান হবে। তাহলে এটা হবে 1, সবচেয়ে তীব্র অ্যাসিড। আমরা জানি পিএইচটা, এখন তো আমরা পিকে চিন্তা করব, পিকে এর মান যদি 1 হয় সেটা হবে তীব্র অ্যাসিড। ওকে, 85, ঠিক আছে, 85 হবে এ। ঠিক আছে, আচ্ছা, এরপরটাতে আমরা যাই। এরপর কোশ্চেন কি হচ্ছে, নিচের কোন জোড়া লুইস অ্যাসিড? আচ্ছা ভাইয়া, লুইস অ্যাসিড কাকে বলবো, যারা মুক্তজোড় ইলেকট্রন গ্রহণ করে। ঠিক আছে, যারা মুক্তজোড় ইলেকট্রন জোড় যারা কি করবে,
গ্রহণ করবে তাদেরকে আমরা লুইস অ্যাসিড বলে থাকি। গ্রহণ করবে তাদেরকে আমরা লুইস অ্যাসিড করে। এখন কারা কারা মুক্তজোড় ইলেকট্রন গ্রহণ করে? যারা অষ্টক অপূর্ণ হয়ে থাকে, যারা অষ্টক অপূর্ণ হয়ে থাকে তাদেরকে আমরা লুইস অ্যাসিড বা লুইস অ্যাসিড হবে, ঠিক আছে। অষ্টক অপূর্ণ হয় এমন যৌগগুলোকে আমরা ইলেকট্রোফাইল বলি, ঠিক আছে। তাহলে মনে রাখবা লুইস অ্যাসিডের অপর নাম হচ্ছে যে ইলেকট্রোফাইল, প্রশম ইলেকট্রোফাইল আর কি, প্রশম ইলেকট্রোফাইলকে আমরা ই প্লাস দিয়ে লিখি, ঠিক আছে। প্রশম ইলেকট্রোফাইল কি কি আছে? অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, ঠিক আছে, BF3, তারপর কি আছে SO3, আর আজকে FeCl3, এগুলো সবগুলো কি বলতো ভাইয়া? সবগুলা লুইস অ্যাসিড। তাহলে এখানে লুইস অ্যাসিড কোনটা হবে? অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, এটা জায়গায় আমরা BCl3ও লেখা যায়, ঠিক আছে। তাহলে এটা হবে লুইস অ্যাসিড। ওকে, আচ্ছা, এরপরটাতে আমরা যাই। বলা আছে কোনটি তীব্র অ্যাসিড, ঠিক আছে। তীব্র অ্যাসিড দেখো এখানে অক্সো অ্যাসিডের কথা বলা আছে না। যখন অক্সো অ্যাসিডের তীব্রতা বের করছে তখন আমরা কি করব? একটা কেন্দ্রীয় পরমাণু থাকবে, এই কেন্দ্রীয় পরমাণু জারণ মানটা বের করব। এর জারণ মানটা বের করতে হলে 3 দুগুণে 6, 6 থেকে 1 গেলে কত থাকে? +5। 3 দুগুণে 6, 6 থেকে 1 গেলে 5। আচ্ছা, আর নাইট্রোজেনের তাহলে জারণ মান কত হবে বলতো? 2 দুগুণে 4, 4 থেকে 1 গেলে +3, ঠিক আছে। সালফার হবে 4 দুগুণে 8, 8 থেকে 2 গেলে +6, ঠিক আছে। এটা হবে 3 দুগুণে 6, 6 থেকে 2 গেলে +4। তাহলে দেখতে পাচ্ছি সবচেয়ে জারণ মান যার বেশি থাকবে কেন্দ্রীয় পরমাণু, সেটাই হবে তীব্র অ্যাসিড। ওকে, অক্সো অ্যাসিডের ক্ষেত্রে। এরপর বলা আছে লুইস অ্যাসিডের উদাহরণ কোনটা? লুইস অ্যাসিড আমরা একটু আগে পড়ছি, ঠিক আছে। অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড একটা লুইস অ্যাসিড। আচ্ছা, এরপর বলা আছে নাইট্রেটের অনুবন্ধী অ্যাসিড বের করতে বলছে না, তাহলে আমরা কি বলবো? তো নাইট্রেটের আমরা কি করব? একটা H+ যোগ করে দেব। অ্যাসিড বের করতে বলছে, অ্যাসিড মানে কি? একটা H+ যোগ করব। তাহলে একটা H+ যোগ করলে এখানে কি থাকবে বলতো? HNO2 থাকবে। এখানে একটা মাত্র হাত খালি হাত ছিল, তাহলে HNO2 অ্যান্সার হবে HNO2 অনুবন্ধী অ্যাসিড। H+ যোগ করে দিব। এরপর বলা আছে নিচের কোনটি লুইস ক্ষারক। এখন লুইস ক্ষারক মানে কি? যার মধ্যে মুক্তজোড় ইলেকট্রন থাকবে, ঠিক আছে। লুইস ক্ষারক আমরা কিভাবে বুঝো? যার মধ্যে মুক্তজোড় ইলেকট্রন থাকে, ঠিক আছে। মুক্তজোড় ইলেকট্রন থাকে এমন যৌগগুলোকে আমরা করি নিউক্লিওফাইল, ঠিক আছে। এগুলোকে আমরা বলি নিউক্লিওফাইল। আচ্ছা, কি কি আছে বলো তো নিউক্লিওফাইল? এগুলা নিউক্লিওফাইল হচ্ছে যে আমরা পানি পড়ছি, পানির মধ্যে 2 জোড়া মুক্তজোড় ইলেকট্রন থাকে। তারপর পড়ছি আমরা কি বলতো অ্যামোনিয়া, NH3, অ্যামোনিয়ার মধ্যে একটা মুক্তজোড় ইলেকট্রন থাকে। কার্বন মনোক্সাইড, কার্বন মনোক্সাইডের মধ্যে 2 জোড়া মুক্তজোড় ইলেকট্রন থাকে। তাহলে এখানে আমরা পেয়ে গেছি কার্বন মনোক্সাইড, ঠিক আছে। আর এগুলো কি হবে? এগুলো হচ্ছে লুইস অ্যাসিড। একটু আগে দেখাইছি কিভাবে লুইস অ্যাসিড হয়। আচ্ছা, এরপর চলে আসি আমরা, এখানে একটা বিক্রিয়া দেওয়া আছে বাইকার্বনেটের সাথে পানির বিক্রিয়া একটা উৎপাদ তৈরি হবে, ঠিক আছে। এই বিক্রিয়া পানির অনুবন্ধী অম্ল বের করতে বলছে, ঠিক আছে। তুমি চিন্তা করো এখানে কি দেওয়া আছে? বাইকার্বনেট। বাইকার্বনের সাথে কি দেওয়া আছে? পানি বিক্রিয়া করে। এখন তুমি আমাকে একটা কমন সেন্স দিয়ে চিন্তা করবে, আমরা জানি পানিকে একটা উভধর্মী, পানি হচ্ছে যে উভধর্মী, তাহলে পানির সাথে একটা বাইকার্বনেট যুক্ত হচ্ছে। তাহলে বাইকার্বনেটকে আমরা যদি অ্যাসিড ধরি তাহলে এটা কি হবে? ক্ষার হবে, ঠিক আছে। আমরা জানি এখান থেকে কি তৈরি হতে পারে বলতো? বাইকার্বনেট থেকে আমরা যদি এটাকে অ্যাসিড ধরতেছি অবশ্যই এটা অ্যাসিড। এটা যেহেতু উভধর্মী, উভধর্মী হলে এটা কি একবার ক্ষারও হতে পারে অ্যাসিড হতে পারে। তাহলে এটা অ্যাসিড, তাহলে এটা কি হবে বলতো? এটা ক্ষার দেওয়া আছে, ক্ষার। এখন বলো অ্যাসিডটা কি করে? H+ দান করে। অ্যাসিডটা কি হবে? H+ দান করবে। H+ দান করে এটা কি তৈরি করবে বলতো? কার্বনেট আয়ন তৈরি করবে, ঠিক আছে। কার্বনেট আয়ন তৈরি করবে। আর এটা কি হবে? H+ নিবে, যেহেতু ক্ষার কি হয় সবসময় H+ নেই, তাহলে এটা কি তৈরি করবে? H3O+ হাইড্রোনিয়াম আয়ন তৈরি করবে। এখন তুমি চিন্তা করো এটা হচ্ছে যে অ্যাসিড, ঠিক আছে। আমরা জানি অ্যাসিডের কি হয়? অনুবন্ধী ক্ষার হয়, ঠিক আছে। অ্যাসিড থেকে কি তৈরি করছে? একটা হাইড্রোজেন দিয়ে দিচ্ছে, তাহলে এটাকে একটা ক্ষার তৈরি হয়েছে। তাহলে এটা কি বলতো? একটা অনুবন্ধী ক্ষার। কার অনুবন্ধী ক্ষার? এই যে বাইকার্বনেটের অনুবন্ধী ক্ষার। এটা যদি ক্ষার হয় তাহলে এখানে কি অনুবন্ধী অ্যাসিড তৈরি হচ্ছে? এখানে পানির অনুবন্ধী অ্যাসিড তৈরি হচ্ছে, ঠিক আছে। এখন বলা আছে পানির তাহলে অনুবন্ধী অ্যাসিড কত আছে? হাইড্রোনিয়াম আয়ন। পানির অনুবন্ধী অ্যাসিড কি আছে বলতো? হাইড্রোনিয়াম আয়ন। তাহলে এখানে কি দেওয়া আছে? যে হাইড্রোনিয়াম আয়ন হবে কি? পানির অনুবন্ধী অ্যাসিড, ঠিক আছে। আচ্ছা, থাকলেই হলো, ঠিক আছে। আমিও খুশি, তোমরাও খুশি। ওকে, আমি অনেক খুশি হয়েছি তোমরা আছো, ঠিক আছে। যারা চলে গেছো ভাইকে কষ্ট দিছো, ঠিক আছে। না না, কষ্ট না বিষয়, তোমাদের এখন অনেক তারা আছে আমি জানি, বুঝছো। এগুলো নিয়ে বদার হওয়ার কিছু নাই, ঠিক আছে। পরবর্তীতে ক্লাসগুলো করে নিও, কিন্তু অনুশীলনীগুলো অবশ্যই একটু সলভ করার ট্রাই করবা, কারণ অনেকবার আসছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে চলো কোয়েশ্চেনটা কি দেওয়া আছে। একটা আছে যে কার্বনিক অ্যাসিড পানির সাথে বিক্রিয়া করে একটা বিক্রিয়া করছে, ঠিক আছে। এখন তাহলে বলি এটা উভধর্মী, তাহলে এটা কি অম্ল হতে পারে, ক্ষার হতে পারে। তাহলে এটা দেখতেই পারতেছি এটা কি অ্যাসিড, ঠিক আছে। এটা যদি অ্যাসিড হয় তাহলে এটা কি আছে বলতো? ক্ষার দেওয়া আছে। তাহলে এটা অ্যাসিড, এটা ক্ষার। এখান থেকে এখন পানি কি H+ কি অপসারণ হয়েছে না? তাহলে এটা কি হচ্ছে? ক্ষার তৈরি হয়েছে। এটাকে আমরা বলবো অনুবন্ধী ক্ষার বলবো, ঠিক আছে। আর এটাকে আমরা বলবো অনুবন্ধী অ্যাসিড বলবো,
অনুবন্ধী অ্যাসিড বলবো। এখন আমরা কি বলছে অম্ল জোর বের করতে বলছে না, এখন বলো এখানে অম্ল কোনটা আছে বলো তো, মানে কার্বনিক অ্যাসিডকে আমরা একটা অম্ল জানি, ঠিক আছে, আর এখানে বলতো এটা দেখতেই পারতেছি এটা ক্ষার, এটা কি অ্যাসিড, তাহলে এটাকে আমরা কি বলবো অ্যাসিড বলবো। তাহলে জোর কি আছে বাইকার্বনেট আর হাইড্রোনিয়াম, কার্বনিক অ্যাসিড আর হাইড্রোনিয়াম, এটি হচ্ছে যে অ্যাসিড জোর। কিসের বইয়ের কথা বলতেছো ভাইয়া? আচ্ছা আচ্ছা, এটা ক্লিয়ার করবে তোমাদের, ঠিক আছে অন্তর্দাতা, তোমাদের সমস্যা নেই। আচ্ছা, এরপরে কোয়েশনে কি বলা আছে বলতো, একটা বাইকার্বনেট পানির সাথে বিক্রিয়া করে এর অনুবন্ধী ক্ষারক বের করতে বলছে কার্বনিক অ্যাসিড। তুমি বলো এটা কি অ্যাসিড, অ্যাসিডটা কি করছে এখনো হাইড্রোজেন অপসারণ করে দিচ্ছে না, তাহলে এটা কি হচ্ছে ক্ষার তৈরি করতেছে, তাহলে অনুবন্ধী ক্ষার বাইকার্বনেট, ঠিক আছে, বাইকার্বনেট তার অনুবন্ধী ক্ষার, ঠিক আছে, কার্বনিক অ্যাসিডের অনুবন্ধী ক্ষার এটা, আর এটা যদি ক্ষার হয় তাহলে এর সাথে একটা H+ যুক্ত হবে, H+ যুক্ত হাইড্রোনিয়াম আছে, তাহলে এটা একটা অ্যাসিড, ঠিক আছে, এটা একটা অনুবন্ধী অ্যাসিড, এটা একটা ক্ষার, ঠিক আছে। মনে রাখবা উৎপাদের মধ্যে যা তৈরি হবে সবগুলো অনুবন্ধী, ঠিক আছে, আর এই পাশে যতগুলো থাকবে অ্যাসিড ক্ষার আমরা চিন্তা করব। ওকে, অনুশীলনী ক্লাস জমে গেছে, তোমরা এখন দেখবে যে রিভিশন টাইম পাচ্ছ, তাই না? এখন তোমাদের আমার মনে হয় অধিকাংশই চ্যাপ্টার শেষ হয়ে যাওয়ার কথা, তোমরা অবশ্যই। আচ্ছা, না কমার্স পড়ে ডাক্তার হওয়া যায় না, এত সহজ যদি পৃথিবী হইতো তাহলে তো সবই ভালো হইতো। আচ্ছা, যেটা বলতেছি কি বলছি বলো তো, তোমরা জমায় রাখবে না, এই যে তুমি একটা চ্যাপ্টার শেষ করলা সঙ্গে সঙ্গে তুমি অনুশীলনটা শেষ করে ফেলো, ঠিক আছে, তোমার এটা নিজেও চর্চা হবে এবং তুমি বুঝতে পারো কীভাবে অনুশীলনীগুলো সলভ করতে হবে, কোয়েশ্চেনগুলো কীভাবে সলভ করতে হবে, ঠিক আছে। এই জন্যই কিন্তু আমরা অনুশীলনী ক্লাসগুলো নিচ্ছি, আসলে ক্লাস নেওয়ার কোনো মানে হয় না, এগুলো তোমরা নিজেরাই কিন্তু প্র্যাকটিস করে শেষ করতে পারো, কিন্তু তবুও আমরা তোমাদেরকে দিচ্ছি যেন তোমরা একটু বুঝো কীভাবে কোয়েশ্চেনগুলো আসে এবং কীভাবে কোয়েশ্চেনগুলো অ্যান্সার করতে হবে, ঠিক আছে। এই দেখো এখানে 100টা কোয়েশ্চেন আছে না, 100টা কোয়েশ্চেন তুমি কীভাবে করতে পারো জানতে পারলে তোমার অধিকাংশ মানে অর্ধেক কিন্তু তোমার প্রিপারেশন শেষ, রিভিশন শেষ, ঠিক আছে। দেখো এখানে দেওয়া আছে একটা অ্যামোনিয়া আর একটা অ্যাসিড দেওয়া আছে, ঠিক আছে, HCl, তাহলে আমরা বুঝতেই পারতেছি এটা কি বলতো একটা অ্যাসিড, ঠিক আছে, HCl একটা অ্যাসিড, এটা একটা ক্ষার দেওয়া আছে, ক্ষার থেকে যেটা তৈরি হবে সেটাকে আমরা বলবো অনুবন্ধী অ্যাসিড বলবো, তাহলে এটাকে আমরা কি বলবো অনুবন্ধী অ্যাসিড বলবো, ঠিক আছে। আর দেখো এখান থেকে একটা H+ কি চলে গেছে না, যেটা চলে গেছে তাহলে ক্ষার, তাহলে এটাকে আমরা বলবো অনুবন্ধী ক্ষার, ঠিক আছে। তাহলে আমরা এই বিক্রিয়ায় অনুবন্ধী অম্ল কোনটা বলো, অনুবন্ধী অম্ল কোনটা, অ্যামোনিয়াম আয়ন, অ্যামোনিয়াম আয়ন হচ্ছে তার অনুবন্ধী অম্ল, ঠিক আছে। এরপরটা যাই আমরা, দেখো এরপর বলা আছে বাংলাদেশে মিঠা পানির প্রধান উৎস ভূগর্ভস্থ পানি, ঠিক আছে, মিঠা পানির প্রধান অংশ ভূগর্ভস্থ পানি। এরপর বলা আছে একটি পুকুরের পানি DO এর মান 4 দেওয়া আছে, ঠিক আছে। তুমি মনে রাখবা DO এর মান যত বেশি বাড়ানো যাবে তত পানিটা ভালো, ঠিক আছে, DO এর মান যত কি হবে বাড়ানো যাবে তত পানিটা ভালো, পানিটা ভালো আছে, ঠিক আছে। এখন কতর বেশি বাড়াতে হবে, অত 5-এর বেশি বাড়াতে হবে, ঠিক আছে, DO এর মান 5-এর বেশি বাড়াতে হবে, সেটা পানিটাকে আমরা ভালো বলবো। এখন দেখো এটা কি দিয়েছে 4 না, 4 মানে কি 5-এর কম, তাহলে এটা কি বলতো এটা দূষিত পানি। এখন তোমাদের অ্যান্সার এটা ভুল দেওয়া আছে, তোমরা আসল মানটা জেনে নাও, এটা আছে কি পানি হবে, দূষিত পানি হবে, এটা 96 কি হবে দূষিত পানি হবে, অবশ্যই বারবার বলতেছি এটা দূষিত পানি বোঝাচ্ছে, 5-এর কম হলে সেটাকে আমরা দূষিত পানি বলবো, ভালো পানি হতে গেলে 5-এর বেশি হতে হবে, ঠিক আছে। এরপরটা আমরা জানি, পরে বলা আছে বলতো মাঝে মাঝে পুকুরের মাছ পানির উপরের অংশে হা করে শ্বাস নিচ্ছে। এখন বলো পানি তো একটা, এই পানির মধ্যে যদি মাছ যদি হা করে উপরে শ্বাস নেয় তার মানে কি পানির মধ্যে অক্সিজেনের পরিমাণ কম আছে, পানিতে অক্সিজেনের পরিমাণ কম থাকলে এটা কি ডিজলভ অক্সিজেনের মানটা খুব কম আছে, ঠিক আছে, এটা কত 5-এর থেকে কম আছে, তাই এটা কি পানিটা দূষিত পানি হওয়ার কারণে এই মাছগুলোকে হা করে শ্বাস নিচ্ছে, ঠিক আছে। আচ্ছা ভাইয়া এগুলো আমি না আসলে জানি না, মানে কমার্স থেকে কম্পিউটার সায়েন্সে যেতে কী করতে হবে এটা আমি আসলে জানি না, ঠিক আছে, যেটা আমার নলেজে নেই কীভাবে তোমরা সাজেস্ট করবো আসলে বলো তো ভাইয়া। আমি হচ্ছে যে ডাক্তার কীভাবে ডাক্তার হতে পারবা মনে করো যে এটা বলতে পারি, আচ্ছা জানতে হলে এটা আমার হয়তো রিসার্চ করতে হবে, ঠিক আছে। আচ্ছা পরে যাই, দেখো কোন ধরনের দূষক পানিতে DO এর মান হ্রাস করে, ঠিক আছে। আচ্ছা জৈব যে দূষকগুলো আছে সেগুলো কি হবে DO এর মানটা হ্রাস করবে, ঠিক আছে, MCQ মনে রাখবে জৈব যে দূষকগুলো থাকবে সেগুলো DO এর মানটা হ্রাস করবে, তাহলে কি পানিটা কি দূষিত হয়ে যাবে, ওকে। এরপরে যাই আমরা কৃষিকাজের সারফেস ওয়াটারের উপযুক্ততার মানদণ্ড। কৃষিকাজে যে আমরা সারফেস ওয়াটার যেটা চিন্তা করি এটা আমরা পিএইচ দ্বারা চিন্তা করে থাকি, ঠিক আছে। এই মাটিটা যদি পিএইচ এর মানটা কম হয়ে থাকে তখন আমরা কি করবো বলতো, এখানে আমরা অ্যাসিডিক দিব, ঠিক আছে, অ্যাসিডিক সার দিব, আর যদি পিএইচ এর মানটা বেশি হয়ে যায় তখন আমরা ভুল বললাম, পিএইচ এর মান যদি কম থাকে তখন আমরা ক্ষারীয় সার দিব, পিএইচ এর মান যদি বেশি থাকে তখন আমরা কি দেবো অম্লীয় সার দিব, ঠিক আছে, পিএইচ এর মানের উপর নির্ভর করে। এরপরে যাই আমরা
বলা আছে কার্বন ডাইঅক্সাইডের দুই প্রধান শ্রেণী, সমুদ্র এবং কি উদ্ভিদ, সমুদ্র এবং উদ্ভিদ, ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইডের। এরপর বলা আছে বাংলাদেশের পানীয় জলে আর্সেনিকের গ্রহণযোগ্য মাত্রা। মনে রাখবা আর্সেনিকের দুইটা জিনিস পড়বা, একটা হচ্ছে যে গ্রহণযোগ্য মাত্রা, গ্রহণযোগ্য মাত্রা, আরেকটা হচ্ছে যে সর্বনিম্ন কতটুকু সে ইউজ করবে, ঠিক আছে, সর্বনিম্ন। আচ্ছা, গ্রহণযোগ্য মাত্রা হচ্ছে যে WHO দ্বারা স্বীকৃত 101, ঠিক আছে, এটা হবে 0.05, ঠিক আছে, 0.05 ppm, ঠিক আছে। আচ্ছা, আর সর্বনিম্ন যেটা আছে, সর্বনিম্ন WHO স্বীকৃত 0.01, তাও দেখে দিচ্ছি, হ্যাঁ 0.01 সর্বনিম্ন যে মাত্রা আছে 0.01 ppm, এটা হচ্ছে WHO স্বীকৃত, এটা ঠিক আছে, WHO স্বীকৃত, WHO স্বীকৃত সর্বনিম্ন মাত্রা 0.01, আর গ্রহণযোগ্য মাত্রা হচ্ছে যে এটা হচ্ছে 0.05 ppm, ঠিক আছে। এরপর আমরা যাই, বলা আছে WHO নির্দেশ মতো পানিতে নিরাপদ মাত্রা কত? নিরাপদ মাত্রা 0.01, WHO স্বীকৃত, ঠিক আছে, 0.01, 102, ঠিক আছে, হ্যাঁ 0.01 দেখিয়ে দিছি, একটু আগে দেখাই দিছি। এরপর বলা আছে WHO মতো আর্সেনিকের সর্বোচ্চ সহনীয় মাত্রা কত? সর্বোচ্চ সহনীয় 0.01 ppm, ঠিক আছে। এরপর বলা আছে বায়ুতে H2S, ঠিক আছে, এর ppm এর মাত্রা মানুষের মৃত্যু ঘটাতে পারে, এটা মনে হয় 50 ppm, ঠিক আছে, এটা কিন্তু গত বছর আসছিল, ঠিক আছে, গত বছর আসছিল এটা 104, 50 ppm, এটা গত বছর আসছিল। আচ্ছা, এরপর আছে কার্বন মনোক্সাইডের সহনীয় মাত্রা, কার্বন মনোক্সাইডের সহনীয় মাত্রা হচ্ছে যে 0.15, ঠিক আছে, 0.15 ppm, এগুলো মুখস্থ মনে রাখবা, এখান থেকে কিন্তু কোয়েশ্চেন দিয়ে দিতে পারে, তখন কিন্তু ঝামেলায় পড়ে যাবা। আচ্ছা, হ্যাঁ বাংলাদেশে 0.05 আর WHO স্বীকৃত 0.01। আচ্ছা, এখন তুমি দেখবা এখানে কোন ধাতুর কারণে রক্তে হিমোগ্লোবিন উৎপাদন বাধাপ্রাপ্ত হয়। আমরা হচ্ছে যতগুলো ভারী ধাতু আছে তার যে ডিজিজগুলো আছে এগুলো একটু ভালো করে পড়বো। আর্সেনিকটা আফাদে মনে রাখবো, আর হচ্ছে একিউট বিষক্রিয়া হয়, আর্সেনিকোসিস হয়ে থাকে। ফদে মনে রাখবো ব্ল্যাক ফুট ডিজিজ হবে, ফ্যাটি লিভার হবে, ফিটাসের বৃদ্ধি জড়তা হবে। ফিটাস মানে হচ্ছে মানুষ ভ্রূণ, পেটের মধ্যে যে বাচ্চাটা থাকে সেটাকে আমরা ফিটাস বলে থাকি। ফুসফুস আর স্কিন ক্যান্সার হয়ে থাকে। ফুসফুস ক্যান্সার হয়ে থাকে আরও 3টা কারণে ফুসফুস ক্যান্সার, আর্সেনিক, ক্রোমিয়াম, ক্যাডমিয়ামের কারণে কি হয়? ফুসফুস ক্যান্সার হয়ে থাকে। আচ্ছা, আর মনে রাখবো হচ্ছে যে রক্ত শূন্যতা, ঠিক আছে, রক্ত শূন্যতা হয়ে থাকে হচ্ছে যে লেড এবং ক্রোমিয়ামের কারণে রক্ত শূন্যতা হয়ে থাকে। তাহলে এখানে একটু মনে রাখবা, রক্ত শূন্যতা হয়ে থাকে ক্রোমিয়াম আর লেডের কারণে, ক্রোমিয়াম আর লেডের কারণে, ঠিক আছে, ক্রোমিয়াম আর লেডের কারণে রক্ত শূন্যতা হয়ে থাকে। আচ্ছা, এটা একটু মনে রাখবা, ঠিক আছে। আচ্ছা, এরপর ক্যাডমিয়াম হচ্ছে কিডনি সমস্যা, এটাই প্রোস্টেট ক্যান্সার, অস্থির ভঙ্গুরতা হয়ে থাকে। আর লেডটা মনে রাখবে নীলার ডেড সন্তানের আইস কিউকাম, নিদে মনে রাখবা দাঁতের মাড়ি নীলাভ হয়ে যায়, ঠিক আছে, দাঁতের মাড়ি নীলাভ হয়ে যাওয়া, দাঁতের মাড়ি নীলাভ, ঠিক আছে। লদে মনে রাখবা লেড, আর কিছু না, লদে লেড। রদে হচ্ছে যে রক্ত শূন্যতা, ঠিক আছে, রক্ত শূন্যতা শুধুমাত্র রক্ত শূন্যতা লেডের কারণে হয় না, রক্ত শূন্যতা ক্রোমিয়ামের কারণে হয়ে থাকে, ঠিক আছে, রক্ত শূন্যতা। আর ডেড সন্তান মানে মৃত সন্তান জন্মগ্রহণ করবে। আইকিউ মানে কম, মানে কি ওই বাচ্চার আইকিউ কম হবে, ঠিক আছে, বাচ্চার আইকিউ কম হবে, ঠিক আছে। এগুলো পড়ে গেলেই মোটামুটি হচ্ছে যে আমাদের মানে সমস্যাগুলো ভারী ধাতুর সমস্যা হয়ে যায়। এখন বলা হচ্ছে দেখো কোন ধাতুর আয়নের অধিকের কারণে রক্তে হিমোগ্লোবিন উৎপাদন বাধা পাবে। হিমোগ্লোবিন উৎপাদন যদি বাধাপ্রাপ্ত হয় সেটাকে আমরা রক্ত শূন্যতা বলে থাকি। তাহলে কী হবে? ক্রোমিয়াম এবং লেডের কারণে হয়ে থাকে, ক্রোমিয়াম এবং লেডের কারণে হয়ে থাকে, ঠিক আছে, রক্ত শূন্যতা হয়ে থাকে ক্রোমিয়াম এবং লেডের কারণে। ওকে, এরপরটায় যাই আমরা। দেখো এখানে বলা আছে মানব কোন ভারী ধাতুর কারণে ব্ল্যাক ফুট ডিজিজ, যে আফাদে মনে রাখতে পারছিলাম আর্সেনিক, ঠিক আছে। এরপর বলা আছে কোন ধাতু আধিক্যের কারণে হাড় ভঙ্গুরতা, অস্টিওপোরোসিস হাড় ভঙ্গুরতা ক্যাডমিয়ামের কারণে, ঠিক আছে, ক্যাডমিয়ামের কারণে। আমি এখানে ছোট করে লিখে দিয়েছিলাম অস্থি ভঙ্গুরতা, ঠিক আছে, ক্যাডমিয়ামের কারণে। আচ্ছা, এরপর বলা আছে কোন শিশুর আইকিউ হ্রাস পাবে, ওই যে নীলার মৃত সন্তানের আইকিউ কম, লেডের কারণে হয়ে থাকে, ঠিক আছে, আইকিউ কম। আচ্ছা, এরপর বলা আছে কোন অবস্থায় বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের সূত্র মেনে চলে, ঠিক আছে। আমরা বলছি উচ্চ তাপমাত্রা নিম্নচাপ, ঠিক আছে, উচ্চ তাপমাত্রা নিম্নচাপে কি হবে? বাস্তব গ্যাসগুলো আদর্শ গ্যাসের কোন অবস্থায় বাস্তব গ্যাস বয়লের সূত্র মেনে চলে, ঠিক আছে, উচ্চ তাপমাত্রা অথবা নিম্নচাপ। এরপর বলা আছে অ্যাভোগাড্রোর সূত্র, ঠিক আছে, অ্যাভোগাড্রোর সূত্র গাণিতিক রূপ। অ্যাভোগাড্রোর সূত্র গাণিতিক রূপ হচ্ছে ভি সমানুপাতিক এন, ঠিক আছে, ভি সমানুপাতিক এন, এটা হচ্ছে অ্যাভোগাড্রোর গাণিতিক সূত্র, ঠিক আছে। এখানে পি এবং টি ধ্রুবক থাকে, ঠিক আছে, অ্যাভোগাড্রোর সূত্র। এরপর চলে যাই আমরা পরবর্তী কোয়েশ্চনে। পরবর্তী প্রশ্ন গেল-লেসকের চাপের সূত্র। গেল-লেসকের চাপের সূত্র হচ্ছে যে
আচ্ছা, গেলুসিকের চাপের সূত্রে মনে রাখবো আছে যে ভি আয়তনটা স্থির থাকে, ঠিক আছে, ভি আয়তনটা স্থির থাকবে, তাহলে কি হবে বলতো পি সমানুপাতিক টি, ঠিক আছে, পি সমানুপাতিক টি আছে গেলুসিকের সূত্র। আচ্ছা, এরপরে কোশ্চেনে বলা আছে কোনো নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের চাপ অর্ধেক হ্রাস করা হচ্ছে, তাপমাত্রা দ্বিগুণ করা হলে আয়তন কত হবে। তাহলে আমরা একটু দেখি, চাপ কি অর্ধেক করা হচ্ছে না, তাহলে আমরা কি P2 ইজ ইকুয়াল টু কি লিখবো, অর্ধেক করা হচ্ছে মানে P1/2, এই যে অর্ধেক করা হয়েছে, তাহলে P2 এর মানটা আমরা বের করে ফেলছি। তাপমাত্রা দ্বিগুণ করা হচ্ছে মানে T2 এর মানটা কি হচ্ছে, আমরা দ্বিগুণ করে দিছি, কার থেকে, T1 এর থেকে, T1 থেকে দ্বিগুণ করে দিছি। এখন V1 আয়তন কত হবে, মানে কি V2 এর মানটা কত, V2 এর মানটা কত হবে, ঠিক আছে। তাহলে আমরা লিখি P1 V1 বাই T1 ইজ ইকুয়াল টু P2 V2 বাই T2, ঠিক আছে। এখানে আমরা V2 এর মানটা বের করবো, তাহলে সুতরাং V2 বাই V1, ঠিক আছে, V2 বাই V1 ইজ ইকুয়াল টু লিখতে পারি V2 বাই V1 ইজ ইকুয়াল টু P1 T1, ঠিক আছে, ইন্টু T2 ইন্টু P2, ওকে। আচ্ছা, P1 এর মান হচ্ছে যে P1ই থাকবে, রাখলাম আমরা। T2 এর মানটা হচ্ছে দ্বিগুণ করা আছে 2 ইন্টু T1, ঠিক আছে, আর এখানে আছে T1 তো T1ই থাকবে, P2 এর মান হচ্ছে হাফ করে দিছি, তাহলে P1 ডিভাইডেড বাই 2, ওকে। এখন দেখো কাটাকাটি করি আমরা, এটা কাটাকাটি যাবে, P1 কাটাকাটি যাবে, তাহলে এখানে 2 ইন্টু 2/1 তাহলে হচ্ছে 4 হবে, ঠিক আছে, 4 হবে। তাহলে আমরা বলবো V2 হচ্ছে যে 4 ইন্টু V1, তাহলে কি আদি অবস্থায় যে গ্যাসটা তার 4 গুণ। দেখছো এত ম্যাথ করলাম, এটার অ্যান্সারটা কি হবে, কোনোটিই নয়, ঠিক আছে। কত গুণ হবে, কত, 4 গুণ হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা 4 গুণ হবে, কোনোটিই নয় হবে অ্যান্সার। এরপরটা দেখি আমরা, বলা আছে স্থির তাপমাত্রায় এখানে আচ্ছা পি দেওয়া আছে, নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন ভি দেওয়া আছে, এখানে আছে যে P2 দেওয়া আছে, ঠিক আছে, এটা P1 এটা V1, ওই চাপে গ্যাসের আয়তন কত, তাহলে V2 কত বের করবা, পারবা না ভাই, এগুলো করতে পারবা। P1 V1 ইজ ইকুয়াল টু P2 V2, কীভাবে করতে হবে দেখাই দিচ্ছি, ঠিক আছে। এখান থেকে তুমি V2 এর মানটা বের করবা, পারবা, হ্যাঁ। এরপর কোশ্চেনে যাই, বলা আছে নিচের কোন সূত্রটি আদর্শ গ্যাসের জন্য গুরুত্বপূর্ণ নয়। আচ্ছা, আদর্শ গ্যাসের সূত্র মতো আমরা পড়ছি, গেলুসিকের সূত্র পড়ছি, গ্রাহামের সূত্র পড়ছি, অ্যাভোগাড্রোর সূত্র পড়ছি, রাউল্টের সূত্র কখনো পড়ি নাই, তাহলে এটাই হবে অ্যান্সার, ঠিক আছে। এরপর বলা আছে নিচের কোন সমীকরণটি গ্যাসের গতিতত্ত্ব থেকে উদ্ভূত, ঠিক আছে। গ্যাসের গতিতত্ত্ব থেকে আসছে হচ্ছে যে ওই যে PV ইজ ইকুয়াল টু 1/3 mc², গ্যাসীয় গতিসূত্র আমরা একটু আগেই দেখিয়েছি প্রথমের দিকে, তাই না। আচ্ছা, এরপর চলে আসি ভ্যান ডার ওয়ালস সমীকরণ ধ্রুবকে এ এর সাথে সম্পর্কযুক্ত কোনটি। আমরা জানি এ মানে কি আন্তঃআণবিক আকর্ষণ বোঝায়, তাই না, এ মানে কি আন্তঃআণবিক আকর্ষণ বোঝাচ্ছে, ঠিক আছে। এরপরটা দেখি কি বলা আছে বলতো, বোলটজম্যান ধ্রুবকের একক কোনটা, আমি তোমাকে লিখে দিছিলাম না, প্রথমে লিখে জুল পার মলিকুল পার কেলভিন, জুল পার মলিকুল পার কেলভিন। এখন এখানে কেলভিনটা দেওয়া নেই, কেলভিনটা বাদ দিয়ে জুল পার মলিকুলই হবে তার বোলটজম্যান ধ্রুবকের ইউনিট, ঠিক আছে, জুল পার মলিকুল। আচ্ছা, এরপরে কি আছে বলতো, 300 তাপমাত্রায় বাতাসে নাইট্রোজেনের RMS বেগ, তাহলে তুমি এখানে C ইজ ইকুয়াল টু √3RT/m, ঠিক আছে। নাইট্রোজেনের কত হবে 28, ঠিক আছে, এখানে T এর মান কত ধরবা 300 কেলভিন, তাহলে এটা বের করে দেখবা কত হয় অ্যান্সার, ওকে। আচ্ছা, এগুলো আসবে না। এরপরে কি বলা আছে বলতো, নিচের কোনটির ওজোন স্তর ধ্বংসের জন্য দায়ী নয় বলছে। আচ্ছা, দায়ী নয় আমরা তুমি এখানে যখন পড়বা, কার্বন মনোক্সাইড দায়ী, ক্লোরিনও দায়ী, CFC দায়ী, কোনটা দায়ী না, আলট্রাভায়োলেট রে দায়ী না, ঠিক আছে। 120 ও সরি 120 ডি হবে অ্যান্সার, ঠিক আছে, কার্বন মনোক্সাইড হবে না, কার্বন মনোক্সাইড কখনো নাই, ঠিক আছে। কার্বন ডাইঅক্সাইড আছে ওজোন স্তর ধ্বংস করার জন্য, আলট্রাভায়োলেট রে ওজোন ধ্বংস করে, CFC করে, ক্লোরিনও করে, ঠিক আছে, কোনটা করে না, কার্বন মনোক্সাইড। 120। এরপরে চলে আসি, নিচের কোনটি ফ্রিয়ন 12 নামে পরিচিত, একটু আগে দেখেছি 12 আমরা বের করে ফেলি, তাই না, 102 হবে CHF, কার্বন থাকে একটা, ক্লোরিন আছে 2টা, তাহলে বাকি জায়গায় ক্লোরিন হয়ে যাবে, তাহলে হবে CCl2F2, ঠিক আছে, CCl2F2, এটি হবে কি বলতো তার ফ্রিয়ন 12 এর সংকেত। এরপর বলা আছে ফটোকেমিক্যাল স্মোক তৈরিতে কোন বায়ুদূষক ভূমিকা রাখে না। ফটোকেমিক্যাল কি কি আছে এগুলো তোমাকে দেখাই দিছি। CFC থাকে না, এটাও থাকে, হাইড্রোকার্বনও থাকে, ওজনও থাকে, কোনটা থাকে না, CFC থাকে না, ফটোকেমিক্যাল স্মোক বা পেন্স। আচ্ছা, এরপর বলা আছে কোনটি নীরব ঘাতক। ভাইয়া আমরা যদি
তুমি যদি মেডিকেলে চান্স পেতে তো এটা তো পারবাই, সব ডাক্তারই জানে নীরব ঘাতক মানে কার্বন মনোক্সাইড, তাই না? কার্বন মনোক্সাইড নীরব ঘাতক। এটা কি করে? হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করে অক্সিজেন আদান প্রদান করতে বাধাগ্রস্ত করে, তাই কার্বন মনোক্সাইড আছে একটা নীরব ঘাতক। ঠিক আছে, নিচের কোনটি লুইস অ্যাসিড? ভাই দেখাই দিছি, অ্যালুমিনিয়াম ট্রাইঅক্সাইড একটা কি ট্রাইক্লোরাইড, অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড একটা লুইস অ্যাসিড। ওকে, আচ্ছা বলা আছে তাপমাত্রার সাথে গ্যাসের আয়তন, টি এর সাথে ভি এর সম্পর্ক। ঠিক আছে, টি এর সাথে কার সম্পর্ক বলতো? ভি এর সম্পর্ক। টি এর সাথে ভি এর সম্পর্ক। এখানে কি ধ্রুবক আছে বলতো? পি, চাপ ধ্রুবক আছে। চাপ মানে কি? চার্লস। চাপ ধ্রুবক মানে কি? চার্লসের সূত্র। ঠিক আছে, এরপর বলা আছে একটা বিক্রিয়া দেওয়া আছে, এই বিক্রিয়াটির উভধর্মী পদার্থ কোনটি? আচ্ছা দেখো, এই বিক্রিয়াটার মধ্যে HCl হচ্ছে যে কি বলতো? অ্যাসিড। ঠিক আছে, একটা সক্রিয় অ্যাসিড। এটা কি একটা ক্ষার। এই ক্ষারটা কি করতেছে? একটা H+ যোগ হচ্ছে, H+ যোগ হয়ে কি করছে? একটা কার্বনিক অ্যাসিড তৈরি করছে, আর এটা অনুবন্ধী অ্যাসিড। অনুবন্ধী অ্যাসিড তৈরি হচ্ছে। তাহলে একটা ক্ষার কি এই অ্যাসিডটা কি তৈরি করতেছে বলতো? একটা অনুবন্ধী ক্ষার তৈরি করতেছে। ঠিক আছে, এটা ক্ষার ছিল, ক্ষার থেকে কি তৈরি হয়েছে? একটা অনুবন্ধী অ্যাসিড তৈরি হয়েছে, বুঝলাম। আবার দেখো এই জিনিসটা পানির সাথে বিক্রিয়া করতেছে, তাহলে পানি কি উভধর্মী হয়? তাহলে পানি এখানে ক্ষার হিসেবে চিন্তা করবো। পানি হচ্ছে ক্ষার, এটা হচ্ছে যে অ্যাসিড। ঠিক আছে, তাহলে অ্যাসিড থেকে কি হচ্ছে? একটা অ্যাসিড হচ্ছে একটা H+ দান করে কি একটা ক্ষার তৈরি করে, তাহলে বাইকার্বনেট হচ্ছে একটা অনুবন্ধী ক্ষার। ঠিক আছে, তাহলে দেখো এক সময় এটা অ্যাসিড হচ্ছে অনুবন্ধী ক্ষার তৈরি করতেছে, আরেক সময় একই জিনিসের কি তৈরি হতেছে বলতো? একটা অনুবন্ধী অম্ল তৈরি হতেছে। ঠিক আছে, একবার অনুবন্ধী ক্ষার তৈরি হয়, একবার অনুবন্ধী অম্ল তৈরি হয়। তাহলে একই জিনিসের যেহেতু দুইটা জিনিস হচ্ছে, একবার অ্যাসিড হিসেবে কাজ করতেছে, একটা ক্ষার হিসেবে কাজ করতেছে। ঠিক আছে, এটা না, এইটা আর কি। ঠিক আছে, তাহলে এটাকে আমরা কি বলবো? উভধর্মী যৌগ বলবো। বাইকার্বনেট একটা উভধর্মী। ঠিক আছে, তাহলে বাইকার্বনেট একটা উভধর্মী। ঠিক আছে, অবশ্যই দেখতেছি কি বলতেছে। স্বর্ণা কি কানিজ ফাতেমা স্বর্ণা, এই যে দেখে ফেলছি, তোমাদের সবার কমেন্টই তো আসে। দেখবো না কেন? অবশ্যই দেখবো। আমি চেষ্টা করি তোমার সবগুলো যেন এখান থেকে পড়া হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা লুইস অ্যাসিড, অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড। ঠিক আছে, লুইস অ্যাসিড। এরপর বলা আছে FGD প্ল্যান্টের মাধ্যমে কোনটি দূর করা যায় না? তুমি মনে রাখবে যতগুলো নাইট্রোজেন অক্সাইড আছে এবং কি আছে? সালফার ডাইঅক্সাইড আছে, এগুলো আছে যে আমরা FGD প্ল্যান্টের মধ্যে দূর করতে পারি। ঠিক আছে, কোনটা দূর করতে পারবো আমরা? কার্বন মনোক্সাইড। কার্বন ডাইঅক্সাইড আমরা দূর করতে পারি, কিন্তু কার্বন যে মনোক্সাইড আছে এটা আমরা কি করতে পারি না? দূর করতে পারি না। ঠিক আছে, আচ্ছা এরপর কোশ্চেনে যাই। বলা আছে নিচের কোনটি দূষিত পানির নির্দেশক? দূষিত পানির নির্দেশক একটা চার্ট আছে, ওই চার্টটা পড়বা। এখানে CODর মান যদি 100 মিলিগ্রাম পার লিটার হয়, সেটা হচ্ছে দূষক পানি বোঝাচ্ছে। ওকে, আচ্ছা STPতে 1 লিটার গ্যাসের ভর দেওয়া আছে, গ্যাসটি কি হবে? তুমি কি করবা? এখানে কি দেওয়া আছে বলতো? ভি দেওয়া আছে, তাহলে W/m = V/22.4। STPতে না STPতে, তাহলে তুমি এখান থেকে m এর মানটা বের করবা। m এর মান যেটা হবে সেটা তার আণবিক ভর হবে, তাহলে এখান থেকে তুমি বের করতে পারবে না? বের করতে হবে। ঠিক আছে, আচ্ছা বের করবা। এরপর কি বলা আছে? হিলিয়ামের উৎক্রম তাপমাত্রা। আচ্ছা মনে রাখবা, উৎক্রম তাপমাত্রা তোমাদের বইয়ের মধ্যে দুইটাই দেওয়া আছে, একটা হচ্ছে হাইড্রোজেনের উৎক্রম তাপমাত্রা মাইনাস, এটা হচ্ছে হাইড্রোজেনের উৎক্রম তাপমাত্রা, আর এটা হচ্ছে হিলিয়ামের উৎক্রম তাপমাত্রা। তোমরা অবশ্যই এই দুইটা পড়বা। ঠিক আছে, উৎক্রম তাপমাত্রা দুইটা আছে, এটা মুখস্থ করতে হবে। ঠিক আছে, এরপর বলা আছে এটা হচ্ছে যে একটা সমীকরণ দেওয়া আছে V/27 273। ঠিক আছে, এটাকে বলা হয় আয়তন প্রসারাঙ্ক। এটাকে বলা হয় আয়তন প্রসারাঙ্ক 132। হ্যাঁ, এটাকে বলা হয় আয়তন প্রসারাঙ্ক। ঠিক আছে, আচ্ছা বলা আছে হাইড্রোকার্বন দূষকযুক্ত বায়ু দূষক মুক্ত করতে নিচে কোন মাধ্যমে চালনা করা হয়? মনে রাখবা তেল মাধ্যমে চালনা করা হয়। হাইড্রোকার্বন যে দূষকগুলো থাকে সেগুলো আমরা তেল মাধ্যমে চালনা করি। ওকে, আচ্ছা পানির অস্থায়ী যে ক্ষর আছে, ক্ষরটাকে আমি দুইটা ভাবে করতে, একটা স্থায়ী ক্ষর, একটা অস্থায়ী ক্ষর। অস্থায়ী ক্ষরের জন্য দায়ী যে লবণটা আছে এটা আমরা বাইকার্বনেট বলি। ঠিক আছে, অস্থায়ী ক্ষরের জন্য। ঠিক আছে, আর স্থায়ী ক্ষরের জন্য হচ্ছে ক্লোরিন, ক্লোরাইড এবং স্থায়ীটা লিখে ফেলো। তাহলে স্থায়ীর জন্য কোন অ্যানায়নগুলো থাকে দায়ী? ক্লোরাইড এবং সালফেট। ঠিক আছে, তাহলে অস্থায়ী যেটা আছে বাইকার্বনেট নিব আমরা। আচ্ছা এরপর কি বলা আছে? অ্যামাগার বক্ররেখার মূল ভিত্তি। মনে রাখবা অ্যামাগার বক্ররেখা হচ্ছে যে PV/P। ঠিক আছে, এরকম একটা সমীকরণ থাকে, এটাকে আমরা অ্যামাগার বক্ররেখা, পরবর্তীতে বক্ররেখায় চিন্তা করি। তাহলে দেখো এখানে কি PV এর সাথে P এর সম্পর্ক, তার কি বয়েলের সূত্র, এখানে কি ধ্রুবক থাকে? T ধ্রুবক থাকে। তাহলে এমন একটা সম্পর্ক নিতে হবে যেটা বয়েলের সম্পর্ক সিদ্ধ করে। আমরা জানি P সমানুপাতিক 1/V, এটা কিসের সূত্র? বয়েলের সূত্র না? তাহলে বয়েলের সূত্র থেকে আমরা কি অ্যামাগার বক্ররেখা মানে প্রমাণ করতে পারি। ঠিক আছে, তাহলে এটা কি হবে? বয়েলের সূত্র দেখাইছি। ঠিক আছে, বয়েলের সূত্র থেকে আমরা অ্যামাগার বক্ররেখা করতে পারি।
এরপর বলা আছে অনুবন্ধী অম্লক্ষারক যৌগের মধ্যে পার্থক্য থাকে একটা হাইড্রোজেন আয়ন, একটু আগে দেখেছি একটা হাইড্রোজেন আয়ন যোগ করলে অনুবন্ধী অম্ল, বিয়োগ করলে একটা অনুবন্ধী ক্ষার হয়ে থাকে। WHO অনুমোদিত পানির পিএইচ কত? WHO অনুমোদিত পানির পিএইচ কত? বি, ঠিক আছে, 6.5 থেকে 8.5, 6.5 থেকে 8.5। এরপর আছে কার্বন ডাইঅক্সাইডের সন্ধি চাপ, ঠিক আছে। তুমি দুইটা জিনিস মনে রাখবা, কার্বন ডাইঅক্সাইডের সন্ধি চাপ হচ্ছে 72.9, ঠিক আছে। কার্বন ডাইঅক্সাইডের যদি আমরা সন্ধি তাপমাত্রা বলি, সন্ধি তাপমাত্রা 31.1, সন্ধি তাপমাত্রা কত হবে? 31.1 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। আচ্ছা, এটা এত এটিএম পড়বা, ওকে। ও আচ্ছা, শেষ, গুড। আচ্ছা, ভালো হয়েছে। এখন ভাই বলো তো তোমাদের কোনো সমস্যা আছে কি না? আজকে ক্লাসটা অনেক বড় লেন্দি হয়ে গেছে, তাই না? তো তোমরা দেখো কোন কোনো সমস্যা আছে কি না। আচ্ছা, হ্যাঁ, যার কথা বলতেছিলাম, কোনো পড়া তুমি ফেলে রাখবা না, বুঝছো? যেই চ্যাপ্টারটাই শেষ করবা ওইটাই হচ্ছে তোমার একটু এমসিকিউ, মানে অনুশীলনী নিজেই করো অথবা ভাইয়ের ক্লাস করো, কোনো সমস্যা নেই, কিন্তু এগুলো শেষ করো, ঠিক আছে? যেমন তোমার বায়োলজিও ইম্পর্টেন্ট, ফিজিক্সও ইম্পর্টেন্ট, কেমিস্ট্রি ইম্পর্টেন্ট। এগুলো করলে কি তোমার একটা কনফিডেন্স বাড়বে, কীভাবে অ্যান্সার করতে হবে এটা তুমি ধরতে পারবা, ঠিক আছে? আর মনে হচ্ছে না কোনো তোমাদের সমস্যা আছে, নাকি কমেন্ট আসতেছে না? তাহলে আমরা এখানে রেখে দিই, ঠিক আছে? তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, পরীক্ষা কাছে আসতেছে, ভয় পাওয়ার কিছু নাই। তুমি এখন সবার কাছ থেকে দোয়া নিবা, তুমি তোমার মতো করে পড়াশোনা করবা, ঠিক আছে? এত ভয় পাওয়ার কিছু নাই, আল্লাহ ভরসা, বাকি সব কিছু আল্লাহ ভরসা, তুমি তোমার মতো করে পড়তে থাকো, ওকে? ভাইয়ের জন্য, তোমাদের জন্য অবশ্যই দোয়া থাকবে, কোনো টেনশন নাই, প্যানিক করবা না কখনো, কোনো কিছু নেই। যা করবে আল্লাহ ভালোর জন্য করবে, তুমি তোমার চেষ্টা চালাবা, ঠিক আছে? সর্বোচ্চ চেষ্টা করবা, ওকে? আল্লাহ হাফেজ, কোনো সমস্যা নাই দেখতেছি, তাহলে আজকে এভাবেই রাখি, ঠিক আছে? অল দ্য বেস্ট। হ্যাঁ, অবশ্যই সবার জন্য দোয়া থাকবে, একজনের জন্য, সবার জন্য দোয়া থাকবে ইনশাআল্লাহ।